এবং খুব সিলেক্ট করতে খুব সমস্যা হয়েছে, কারণ অনেকগুলো ঘটনাই খুব বেশি ভালো। যাই হোক, প্রথম যে ঘটনাটি পড়ছি সেই ঘটনাটি লিখেছেন আমাদেরকে মোহাম্মদ জুবায়ের হোসেন, সরাইপাড়া, পাহাড়তলী, চট্টগ্রাম থেকে। যেভাবে বলছেন সেভাবেই আমি পড়ছি। রাসেল ভাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো, আর ভালো থাকেন যেন সব সময়, এই দোয়া আল্লাহর কাছে। আমি যে ঘটনা শেয়ার করব তা আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি ঘটেছে 2011 সালের জুলাই মাসের দিকে। আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে ইলেকট্রনিক্স এক্সিকিউটিভ পদে চাকরি করি। একদিন রাতে হঠাৎ প্রচন্ড জ্বর আসে আমার। আমি তেমন পাত্তা দেইনি। অবশ্য সকালে জ্বরটা সেরে যেত, তো পরের দিন আবার একই অবস্থা, আবার রাতে জ্বর আসলো। এভাবে 10 দিন চলার পর একজন ডাক্তারের শরণাপন্ন হই। ডাক্তার পরীক্ষা করে বলে আমার টাইফয়েড হয়েছে। তো উনি আমাকে ইমার্জেন্সি যেতে পারেন, হাসপাতালে ভর্তি হতে বলেন। আমি ওনার কথা মতো একটি সরকারি হাসপাতালে ভর্তি হই। হাসপাতালটি ছিল একটি পাহাড়ের ওপর। বিশেষ কারণে ওই হাসপাতালটির নাম উল্লেখ করতে পারছি না। আমাকে যখন ওই হাসপাতালে নেওয়া হয় তখন আমার মন আরো শিউরে ওঠে, কারণ হাসপাতালটি এমন নীরব যেন কেউ নেই। রোগী আছে মাত্র হাতে গোনা 10 থেকে 12 জন। যারা আছে তারা কেউ কারোর সাথে তেমন কথা বলেন না। তারপর আমাকে একটা বেডে শোয়ানো হলো। শোয়ানোর পর বুঝলাম যে আমার বেডটি বাম পাশের একদম কর্নারে একটি বেডের পর। হাসপাতালটি এমন ভাবে তৈরি, পুরোটা দেয়াল জুড়ে কাঁচের জানালা। আমি লক্ষ্য করলাম আমার ডান পাশের বেডে কোনো রোগী নেই। আমার সাথে ছিল আমার স্ত্রী। তারপর ডাক্তার এসে আমাকে চেক আপ করে স্যালাইন লাগাই দিল। তারপর স্যালাইন চলতে চলতে কখন যে রাত হয়ে গেছে টের পাইনি। রাত ঠিক 8টা কি 9টার দিকে ডান পাশের সিটে একটি বৃদ্ধ রোগী আসলো। রোগীটি দেখে মনে হলো অ্যাবনর্মাল। উনি একবার বেডে বসে, আবার উঠে দাঁড়ায়, এভাবে থাকে। তারপর যথারীতি সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। কিন্তু আমি একটি বারের জন্য চোখের পাতা এক করতে পারছি না, কারণ রাতের নীরবতা যত বাড়ছে, শিয়াল এবং কুকুরের ডাক আরো বাড়ছে। চোখ বুঝলে মনে হয় যেন কি একটা আমাকে গলা টিপে ধরছে। রাত 2টা কি 2:30 হবে। হঠাৎ দেখি ওই বৃদ্ধ রোগীটা বেডের উপর সোজা হয়ে দাঁড়ালো এবং তারপর বেড থেকে ধুপ করে ফ্লোরে পড়ে গেল। মাথা ফেটে প্রচুর রক্ত বের হচ্ছে। পরে ওয়ার্ড বয় ও নার্স এসে ওই রোগীকে সেখান থেকে নিয়ে যায়। পরের দিন যথারীতি খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়ল। আমিও ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু কোনো প্রকারে চোখের পাতা এক করতে পারছি না। রাত যত বাড়ছে ভয় যেন আঁকড়ে ধরছে। হঠাৎ চোখ জানালার দিকে গেল। যা দেখলাম তা আমি ভাষায় বোঝাতে পারবো না। দেখলাম কালো বিভৎস একটি চেহারা, যার বর্ণনা দিতে আমি পারবো না। ওটা আমার দিকে এমন ভাবে তাকিয়েছিল যেন আমাকে খেয়ে ফেলবে। ওটা চোখগুলো এমন যেন আগুনের গোলা, আর বাহিরে যেন শিয়াল কুকুরের মিছিল চলছে। আমি সইতে না পেরে আমার স্ত্রীকে ডাকতে লাগলাম, কিন্তু আমার স্ত্রী কোনো মতে ঘুম থেকে ওঠে না। অবশেষে আমি তাকে ধাক্কা দিয়ে বেড থেকে ফেলে দিলাম। ওর সাথে সাথে উঠে আমার দিকে তাকালো এবং বলতে লাগলো, কি হয়েছে? আমি মুখ দিয়ে কিছু বলতে পারলাম না, শুধু ইশারা করে দেখিয়ে দিলাম। ওর সাথে সাথে সেন্সলেস হয়ে গেল। তারপর কিভাবে আমার রাত কাটলো তা আমি ভাষায় বোঝাতে পারবো না। পরের দিন আমার স্ত্রী ডাক্তারকে বলে আমার সিট চেঞ্জ করে দিল। এরপর থেকে আমার এমন জ্বর শুরু হলো, আমাকে ইমার্জেন্সিতে ভর্তি করানো হলো। টানা 2 দিন আমার জ্ঞান ছিল না। অবশ্যই আমার স্ত্রীও নাকি প্রচন্ড জ্বরে ভুগছিল। তারপর আমার চিকিৎসা চলতে থাকে। হঠাৎ 4 দিন পর ঠিক রাত 2টা কি 3টা আমি বাথরুমে যাওয়ার জন্য আমার স্ত্রীকে ঘুম থেকে ডাকলাম, কিন্তু সে উঠল না। তারপর আমি একা একা খুব কষ্ট করে এক হাতে স্যালাইন নিয়ে বাথরুমে গেলাম। কিন্তু বাথরুমে গিয়ে দেখি আমি যে জিনিস দেখলাম তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। প্রথমে আমি বাথরুমের বর্ণনা দিয়ে নিই। বাথরুমটা ছিল একটা বড় জানালার পাশে। জানালার বাইরে অনেক বড় বড় গাছ। বাথরুমে যাওয়ার পথে একটি তালাবন্ধ রুম। তো আমি একা একা বাথরুমে যাচ্ছি। হঠাৎ দেখলাম ওই তালাবন্ধ রুম থেকে বিকট শব্দ, মনে হয় কে যেন দা দিয়ে কিছু একটা কোপাচ্ছে। তারপর অনেক কষ্ট করে বাথরুমে যাই। বাথরুম থেকে ফেরার পথে হঠাৎ চোখ পড়ে জানালার দিকে। জানালার বাইরে গাছের ওপর চোখ দিতে আমি যা দেখলাম
তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। দেখলাম ওই গাছের উপরে একটি কালো বিভৎস চেহারা, দাঁতগুলো যেন বেরিয়ে আসবে, আর চোখ দুটো যেন আগুনের গোলা, পুরো শরীর যেন লোমে ঢাকা, বিশাল বড় এক দেহ। দেখলাম ওই জিনিসটি একটি মানুষের অর্ধেক দেহ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এবং একটা হাত ছেড়ে আমাকে ডাকছে। বিশ্বাস করবেন কিনা জানি না, এই দৃশ্য দেখে আমি ভয়ে কান্না করে দিলাম। তারপর ওখান থেকে আসতে চোখে পড়ল ওই তালাবন্ধ রুমে, ওই রুমের দরজার নিচের দিকে মনে হলো যে অনেক রক্ত। এই মুহূর্তে যেন কাউকে ভেতরে জবাই করা হয়েছে, এবং খুব জোরে জোরে চিৎকার করলাম। কেউ শুনল না। নিজেকে আর ধরে রাখতে পারিনি, সাথে সাথে অজ্ঞান হয়ে যাই। তার পরের দিন নিজেকে হাসপাতালের ইমার্জেন্সি রুমে আবিষ্কার করি। পরে আমি আমার স্ত্রী থেকে শুনেছি যে আমি নাকি ওই দিন রাতে বাথরুমের ওই তালাবন্ধ রুমের সামনে পড়েছিলাম, এবং আমার হাতের স্যালাইন ব্যাগে রক্ত ফুল হয়ে গিয়েছিল নাকি। তারপর আমি আরো 3 দিন হাসপাতালে ছিলাম। রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। এরকম আরো অনেক ঘটনা আছে, সময় পেলে শেয়ার করব। আমি ঘটনাটি পড়ে শোনালাম, এবং ভালো মন্দ এই ব্যাপারটা আমি আসলে কিছুই বলতে পারবো না। যারা শুনছেন তারাই জানাবেন। আপনারা SMS করে আমাদের জানিয়ে দিন যে কেমন লাগছে এই ঘটনাগুলো। SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI, ফুর্তি, স্পেস দিলে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমি দেখতে পাচ্ছি অলরেডি স্টার লিঙ্ক আমাদের SMS করেছেন মিরপুর 6 থেকে, এবং তিনি বলেছেন যে ভূত এফএম ইজ দ্য বেস্ট। আব্দুল্লাহ হাসান সিলেট থেকে লিখেছেন, এবং আমাকে SMS করেছেন দেখতে পাচ্ছি সজীব খুলনা থেকে। তিনি ফার্স্ট স্টোরিটা তার কাছে অনেক ভালো লেগেছে, সেটা জানিয়েছেন। জেবা আমাদের SMS করেছেন, এবং রোমান্টিক ভূত আমাদের SMS করেছেন নারায়ণগঞ্জ থেকে। তমাল আমাদের SMS করেছেন এছাড়া ফুলতলা খুলনা থেকে, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি অর্নি মামন সিং। এছাড়া মুন্তাসির আমাদের SMS করেছেন, এবং তিনি বলছেন কাহিনীটা অনেক ভয়ের ছিল। সরফরাজ আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন, এবং তিনি লিখেছেন যে ভালো লাগে অ্যান্ড ভয় লাগে। মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে লিখেছেন যে হাওয়ার রাসেল ভাই, আমি অবশ্যই একদিন আপনার কাছে আসব, খুব বিজি থাকি, নয়তো চলে আসতাম। আপনার যদি ঘটনা থাকে তাহলে ডেফিনেটলি আপনি অবশ্যই আসবেন। মুক্তি আমাদের SMS করেছেন মংলা থেকে। আমাদেরকে সিমরান SMS করেছেন জিগাতলা থেকে, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি শম্পা, এবং তিনি বলছেন যে আজকের ঘটনাটি ভালো। আমাদের সাইফুল ইসলাম SMS করেছেন, এবং তিনি বলছেন শীতের রাতে ভূত এফএম দারুণ লাগছে। আমাদেরকে SMS করেছেন এছাড়াও রায়ান, এছাড়াও আমাদের SMS করেছেন মাসুদ রানা এবং রাজু। রূপা এবং সুইটি আমাদের SMS করেছেন যশোর থেকে। এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি সুস্মিতা বণিক, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি হিমেল চৌধুরী গাজীপুর থেকে, অসম শো। এবং আমাদেরকে রিপন SMS করেছেন সাব্বির, SMS করেছেন আমাদেরকে আশিস হাসান মিরপুর 12 থেকে আমাদের SMS করেছেন। গালিব আমাদের SMS করেছেন রাজশাহী থেকে। ফার্স্টের ঘটনাটা ভালো লেগেছে। তারপরে ওভারঅল যে ব্যাপারটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফার্স্টের ঘটনাটা মোটামুটি সবারই পছন্দ হয়েছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং এই ঘটনাটি আমাদের একজন গেস্টের কাছ থেকে আমরা শুনবো। প্রথমে আমরা জেনে নিই তার নাম এবং পরিচয়। আপনার নামটা একটু প্লিজ বলবেন। ধন্যবাদ রাসেল ভাই আপনাকে। আমি দিনার, আমি এসেছি লালবাগ থেকে। ওকে দিনার, আমরা ঘটনায় যাই। রাসেল ভাই, ঘটনাটা হচ্ছে আমাদের লালবাগের পাশের একটি এলাকা। সে এলাকাটার নাম হচ্ছে শহীদনগর, এবং এটা শহীদনগর 4 নম্বর গলির ঘটনা। তো ঘটনাটা হচ্ছে সেই 4 নম্বর গলির একটা বাসাকে নিয়ে। তো ঘটনাটা আমি যার মুখ থেকে শুনেছি তার নাম হচ্ছে ডলার। সে কারখানায় কাজ করে। তো তার মুখে আমি যেমন ঘটনাটা শুনি আমি সেরকম ভাবে বলছি। কারখানাটা ছিল সেই বিল্ডিং এর 4 তলায়, ছাদের উপরে। তো কারখানাটার যিনি ওনার ছিলেন, উনি ছাদের এক পাশে ওনার কারখানা করেন, আর উনি ওনার ওয়াইফ আর ওনার ছেলেকে নিয়ে ওই কারখানার এক পাশে রুমে থাকেন, ছাদের মধ্যেই। তো ঘটনাটা যেদিন ঘটে, তো ওই কারখানাটা সচরাচর রাত 10টা বাজলে বন্ধ করে দিত। তো একদিন রাত 9টার দিকে কারেন্ট চলে যায়। তো কারেন্ট চলে যাওয়াতে ওই কারখানা যে ওনার ছিল উনি বলতেছে যে থাক, আর দরকার নেই কারো থাকার, তোমরা সবাই চলে যাও। তো এটা বলার পর উনি কারখানা বন্ধ করে দেন। তো কারেন্ট যেহেতু ছিল না, সব কারিগর চলে যায়। উনি, ওনার ওয়াইফ আর ওনার যে ছেলেটা ছিল, ওনারা ছাদেই বসেছিল, যেহেতু ওনাদের রুমটা ছাদেই ছিল। তো ছাদে ওনারা অনেকক্ষণ থাকার পর কারেন্ট যথারীতি চলে আসে। তো ওনারা খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। তো স্বাভাবিকভাবে ওনারা ঘুমিয়ে পড়ে। তো সেদিন থেকে তাদের সাথে যে ঘটনাটা ঘটে, তো
সেদিন রাতে 1:30 কি 2টা বাজে হবে, উনি ওনার ওয়াইফের চিৎকারে ঘুম ভেঙে যায় ওনার। তো ওনার ওয়াইফের চিৎকারে ঘুম ভেঙে উনি যেটা দেখলেন সেটা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখলেন যে ওনার ওয়াইফ কান্নাকাটি করতেছে এবং ওনার যে বেবিটা ছিল 2 বছর কি 2.5 বছর হবে, রাসেল ভাই তার ফেসটা যেমন মানে একজন মানুষের মুখ যেমন বাঁকা গেলে যেমন হয়, এবং তার মুখটা তেমনটা বাঁকানো ছিল এবং তার হাত পা গুলো মানে পেঁচিয়ে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। তো এটা দেখার পর তিনিও ভয় পায়, কান্নাকাটি শুরু করে। তো উনি ওনার একজন দুঃসম্পর্কের মামা ছিলেন, উনি একজন হুজুর টাইপের। তো উনি ওনাকে ফোন দিয়ে ব্যাপারটা বলে, তো অনেক রিকোয়েস্ট করাতে উনি সেদিন রাতে ওনার বাসায় চলে আসেন। তো বাসায় আসার পর ওনাকে ওনার বেবিকে একটা তাবিজ দিয়ে বলে যে তাবিজটা থাকুক, আবার কিছুদিন পরে এসে আমি দেখে যাব। তো এই ঘটনা ঘটার পর সেদিন রাতে ওনারা শুয়ে পড়ে, আর কোনো সমস্যা হয়নি। তার পরের দিন যে ঘটনাটা ঘটে, এই ঘটনার পর ঘটার পরের দিন, তো পরের দিন রাতে ওনারা খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন। তো আসল ভাই 2-2.5 বছরের একটা ছেলে এই মোটামুটি অনেকগুলো ওয়ার্ড বলতে পারে মুখ দিয়ে। তো উনি আর ওনার ওয়াইফ বেবিকে নিয়ে শুয়েছিলেন। তো রাত 2টা কি 2:30 দিকে ওনার ওয়াইফ লক্ষ্য করলেন যে বিছানার মধ্যে যে ওনার বেবিটা নেই বিছানায়। তো উনি খুব অবাক হয়ে গেলেন যে এটা তো এরকম তো হওয়ার কথা না। তো উনি লক্ষ্য করলেন যে ওনাদের রুমের সাথে যে বারান্দাটা ছিল, তো তার বেবিটা তার তার ছেলেটা সে বারান্দায় গিয়ে হাঁটছে এবং সে একা একা কিছু একটা বলতেছে। তো বাট উনি বুঝতে পারতেছেন না যে সে এটা কি বলতেছে। তো উনি ওনার হাজবেন্ডকে ডাকে। তো ওনার হাজবেন্ড উঠে মানে এই দৃশ্যটা দেখে যে ওনার ছেলে একা একা হাঁটতেছে বারান্দা দিয়ে, যেটা মানে ফুলি ইম্পসিবল একটা ব্যাপার যে 2-2.5 বছরের একটা ছেলে রাতের বেলা বারান্দায় গিয়ে হাঁটবে আর বিড়বিড় করে কি একটা বলবে, কিছু একটা বলবে। তো ওনারা ওকে নিয়ে আসে রুমের মধ্যে। তো রুমে নিয়ে এসে ওনারা যথারীতি ঘুমিয়ে পড়ে। তো সেকেন্ড ডেটার ঘটনাটা ছিল এরকম। থার্ড ডে যে ঘটনাটা ঘটে ওনাদের সাথে, সবচেয়ে উইয়ার্ড যে ঘটনাটা, সেটা হচ্ছে আসল ভাই আমি আপনাকে একটা কথা বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে যে আমি এরকম এটা টুপির কারখানা, আমি এরকম অনেক কারখানা থেকে শুনেছি যখন মাগরিবের আজান দেয় তারা সেই আজানটা দেওয়ার 5 মিনিট আগে একটা ব্রেক নেয়, এবং ব্রেকটা তাদের হয় 10 থেকে 15 মিনিট। এটা কেন নেয়, সন্ধ্যা নাস্তা করার জন্য বা অন্য কোনো কারণে, সেটা আমার জানা নেই, কিন্তু এটা 95% বা তারও বেশি কারখানায় এই রুলসটা ফলো করে সবাই। তো সেদিন যে ঘটনাটা ঘটে, তো সেদিন সন্ধ্যার সময় উনি সব কারিগরকে বলে যে তোমরা সবাই বাইরে যাও, নাস্তা টাস্তা করে আসো। তো সবাই কারখানা থেকে নিচে নেমে যায়, 4তলার বিল্ডিং থেকে নিচে নেমে হোটেলে নাস্তা করতে থাকে। তো উনি ওনার ফ্যামিলির জন্য নাস্তা কেনার জন্য নিচে যায়। তো ওনার ওয়াইফ রান্না করতেছিলেন, ছাদেই ওনার রান্নাঘর। তো উনি রান্নাঘর থেকে রুমে ঢুকে খেয়াল করলেন যে ওনার যে বেবিটা ছিল সে মানে রুমে নেই। তো উনি ভাবলেন যে হয়তো বাইরে। তো উনি জাস্ট রুম থেকে ওনার কাজটা শেষ করে উনি ওনার রুমটা যেহেতু ছাদে ছিল, তো উনি দরজা দিয়ে বের হয়ে রুম থেকে বের হয়ে দেখলেন যে ছাদের যে রেলিংটা দেওয়া ছিল, যে আপনার মোটামুটি ওটা আপনার যে বাউন্ডারি যেটাকে আমরা বলি যে প্রোটেকশনের জন্য আমরা যে বাউন্ডারিটা দিই, সেই বাউন্ডারিটা মিনিমাম আপনার 3 ফিট কি 3.5 ফিট এরকম হয়ে থাকে। তো উনি দেখলেন যে ওনার ছেলেটা সেটার উপর মানে দাঁড়িয়ে আছে এবং সে নড়াচড়া করতেছে, এবার একটু হাঁটতেছেও সে ওটার উপর দিয়ে। তো এটা দেখে উনি যথারীতি মানে ভয় পেয়ে যায়, অনেক অনেক ভয় পেয়ে যায় উনি। তো উনি চিৎকার দিয়ে জাস্ট ওনার বেবিটাকে ধরতে যায়। তো উনি যেমনটা বললো যে উনি যখন ওই বেবিটাকে ধরতে যায় তখন ওনার কাছে মনে হলো যে ওনার বেবিটা পড়ে গেছে নিচে। তো এটা দেখার সঙ্গে সঙ্গে উনি চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যায় ছাদে। তো একটা 2 বছর কি 2.5 বছরের বেবির পক্ষে এটা মোটেই সম্ভব না যে ছাদের এই বাউন্ডারির উপর দিয়ে হাঁটা। তো ওনার হাজবেন্ড যখন নাস্তা নিয়ে আসে নিচে থেকে, তো উনি নাস্তা নিয়ে এসে দেখেন যে ওনার ওয়াইফ ছাদে সেন্সলেস হয়ে পড়ে আসেন। তো উনি ওনার কারিগরদের সাহায্য নিয়ে উনি ওনার ওয়াইফকে ঘরে নিয়ে আসেন। তো ওনার ওয়াইফের যখন সেন্স ফিরে, তো উনি দেখেন যে ওনার বেবিটা ওনার পাশেই বসা। তো উনি বেবিটাকে জোরে ধরে কাঁদতে থাকে, মানে কাউকে কিছু বলতেছে না। তো ওনার হাজবেন্ড অনেক মানে জোর করে যে কি হয়েছে বলো, ব্যাপারটা কি হয়েছে। তখন উনি বলে যে আমি রান্নাঘর থেকে আসার পর দেখি ও রুমে নাই, তো তখন আমি ওকে বাইরে খুঁজতে যখন যাই তখন দেখি যে ও ছাদের সেই বাউন্ডারিটার উপর হাঁটতেছে। তো এই ঘটনাটা যখন ঘটে তখন কারখানা মোটামুটি যারা কারিগর ছিল সবাই ঘটনাটা দেখছে। তো সবাই যথারীতি কাজে মনোযোগ দেয়, তো কাজ চলতেছে। তো সেই বিল্ডিংটার পাশে একটা বিল্ডিং আছে। তো সেই বিল্ডিংটা হচ্ছিল, এটা তার পাশের বিল্ডিং যে একটা ডোবার উপর করা হয়েছে। তো ওই বিল্ডিং এর যিনি ওনার, তো উনি ওনার ছাদে কাউকে উঠতে দেন না, ওনার ফ্ল্যাটে। তো সেদিন কারখানার কাজটা শেষ করে সবাই চলে যায়। তো তখন একটা কারিগর জাস্ট কারখানার তালা দিচ্ছিল। তো সে দেখলো যে সে পাশের যে বিল্ডিংটা, সেই বিল্ডিং এ ছাদ ঢালাই দেওয়ার পর কিছু রডের কিছু অংশ বেরিয়েছিল।
যেটা অনেক বিল্ডিং এ দেখা যায়। তো উনি দেখলেন যে সেই পাশের বিল্ডিং এর ওই আপনার ছাদের যে রডটা বেরিয়েছিল, তো সেটার উপরে মানে বেবি, ছোট একটা বাচ্চার আকৃতি কেউ একজন দাঁড়িয়ে তাকে ডাকতেছে এবং সে রডের উপরে দাঁড়িয়ে ছিল। তো এটা দেখে সে অনেকটা ভয় পায় এবং ভয় পেয়ে সে কাউকে কোনো কিছু না বলে চাবিটা দিয়ে চলে আসে। এটা সেদিনকারই ঘটনা। তো ওনার বেবির সাথে এরকম ঘটনা ঘটার পর উনি যে হুজুর থেকে ওনার বেবিকে তাবিজ নিয়ে দিয়েছে, তাকে উনি ফোন দিয়ে পুরো ঘটনাটা খুলে বলেন। তো উনি যেহেতু ওনার রিলেটিভ ছিল, তো উনি সেদিন রাতে আর আসতে পারেননি ওনার বাসায়। তো উনি পরের দিন এসে পুরো ঘটনা শুনে ওনাদের মুখে, এবং ওই কারিগর যে সে দেখে যে পাশের একটা বিল্ডিং একজন দাঁড়িয়ে ছিল, সে তার মুখে ওই ঘটনাটা শুনে। তো শোনার পর সে এক্সোরসিজম করে তার বেবি, এবং সে বলে যে এই বেবিটার দিকে ওই খারাপ জিনিসটা নজর দিয়েছিল যেদিন তারা ফার্স্ট সন্ধ্যার সময় কারেন্ট ছিল না বসেছিল তখন। এবং বেবিটা ছিল রাসেল ভাই যে অনেক কিউট ছিল মাশাল্লাহ। মানে যে দেখবে তাকে একটু মানে তার একটু আদর করতে মন চাবে, বেবিটাকে এরকম ছিল। তো উনি এক্সোরসিজম করে, তো এক্সোরসিজম করার এক পর্যায়ে যে যে তাকে প্রজেস্ট করে তার সাথে তার কথা হয় যে কোনো একটা 3 রাস্তার মোড়ের মধ্যে একটা কালো রঙের ছাগল অথবা একটি কালো রঙের মুরগি সেখানে জাস্ট জবাই করে ফেলে দিতে হবে, তাহলে সে তাকে ছেড়ে চলে যাবে। তো এটা ছিল তার রিকোয়ারমেন্টস, এবং যিনি হুজুর এই জিনিসটা জানেন, তো তিনি এটা ছাগল উনি না পেয়ে উনি জাস্ট একটা মুরগি নিয়ে আসেন। তো ওনাদের বাসার পাশে যে 3 রাস্তার মোড়টা ছিল, উনি সেখানে গিয়ে এই কাজটি করেন। এবং কাজটি করার পর সেখানে যে ব্লাডটা জমা হয় পরে, তো সেই ব্লাডটা তিনি তার সেই বেবিটার গায়ে একটু মেখে দেন, মেখে দিয়ে সেই বেবিটাকে গোসল করিয়ে দেন। এবং গোসল করে দেওয়ার পর সেই বেবিটার আর আর কোনো সমস্যা হয়নি। কিন্তু ওই পাশের যে বিল্ডিংটা ছিল, ওই বিল্ডিংটা মানে এখন পর্যন্ত মানে ওই বিল্ডিং এর যে ওনার ছাদে কাউকে উঠতে দেয় না। এবং এই ঘটনাটা রাসেল ভাই ওই কারখানায় যারা কাজ করে তাদের সবার মুখে সবারই জানা আছে। এই ছিল রাসেল ভাই আমার প্রথম ঘটনা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার প্রথম ঘটনার জন্য। অলরেডি আমি দেখতে পাচ্ছি যে অনেকে SMS করছেন। আমিন খান আমাদের SMS করে বলছেন যে ঘটনাটা জোস ছিল। রাফা আমাদের SMS করে তিনিও ঘটনাটির প্রশংসা করেছেন। SK তৌহিদুল আলম আমাদের SMS করেছেন জিল্লুর রহমান খুলনা থেকে। সেকেন্ড স্টোরিটা তার কাছে ভালো লেগেছে। আমাদেরকে এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি আইরিন, এছাড়াও রাজু আমাদের সিলেট থেকে SMS করেছেন। তন্ময় চৌধুরী আমাদের সিলেট থেকে SMS করেছেন। MD সোহেল আমাদের SMS করেছেন। অনেক আমাদেরকে SMS করেছেন, লিখেছেন সেকেন্ড ঘটনাটা অনেক ভয়ের। এরপরে আরো কিছু ঘটনা আছে যেগুলো আরো ভয়ের। সো স্টে টিউন। আমাদেরকে মিম এবং অন্তর SMS করেছেন আমাদের নাসিম, এছাড়াও আমাদের মৃদুল ময়মনসিং থেকে SMS করেছেন। উজ্জ্বল আমাদের SMS করেছেন আমাদেরকে শ্মশান ঘাটের শান্ত। এছাড়াও ফয়সাল উত্তরা থেকে আমাদের SMS করেছেন কবির জিঞ্জিরা থেকে। এছাড়াও আমাদেরকে রাজিন SMS করেছেন জীবন SMS করেছেন আমাদেরকে। এছাড়াও ফাহাদ বাড্ডা থেকে, রাজু রাজশাহী থেকে আমাদের SMS করেছেন, প্রমি রাজশাহী থেকে SMS করেছেন। আজকে তার ম্যারেজ অ্যানিভার্সারি, আমরা দাওয়াত পাইনি যদিও, তারপরেও আপনি ভূতফিল্মের সাথে আছেন জেনে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। আপনি আমাদের সাথে পুরোটা সময় থাকবেন সেটাই আশা করব। আচ্ছা, মিষ্টি আমাদের SMS করেছেন আমাদের। এছাড়াও রানা আমাদের SMS করেছেন। ফকিরাপুল, আচ্ছা ফকিরাপুল থেকে পিউ, নামটা সবসময় আগে লিখতে হবে আসলে। আমাদেরকে গাজী SMS করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি সবুজ দাস চিটাগং থেকে। বৃষ্টি আমাদের মহাখালী থেকে SMS করেছেন আমাদেরকে। জহিরুল সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। দেশের বাইরে অনেকেই আপনারা আমাদের শুনছেন এই মুহূর্তে আমরা জানি, এবং সেটা যেটা করতে হবে সেটাতে হচ্ছে যে আপনারা যদি আমাদের সাথে কমিউনিকেট করতে চান অবশ্যই কমিউনিকেট করতে পারবেন। সেটা হচ্ছে আমাদের ফেসবুক ফ্যান পেজে গিয়ে লাইক দিয়ে কমেন্ট করতে পারেন। এবং আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সেই ফেসবুক ফ্যান পেজের অ্যাড্রেসটি www.facebook.com/radiofurti, স্পেলিংটি RADIOFOORTI। এখানে গিয়ে আপনি আপনার পছন্দ মতো আপনার কোন ঘটনাটা ভালো লাগছে, কি বলতে চান কোন ঘটনা নিয়ে, সে বিষয়ে আপনি যে কোনো মুহূর্তে আমাকে জানাতে পারেন। একটা ছোট্ট বিরতিতে আমাদের যেতে হবে এবং বিরতির পরে আবারও ফিরে আসছে। আমাদের সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। FM, haunted by Airtel.
ঘড়িতে সময় 12:25 আমি রাসেল আছি সাথে এবং শুনছেন সব সময় রেডিও ফুর্তি, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। একটার পর একটা ঘটনা আমরা যেরকম শুনছি, সেই একই সাথে আপনাদের প্রচুর পরিমাণের পোস্ট পাচ্ছি ফেসবুকে, ঠিক একই সাথে সেই সাথে পাল্লা দিয়ে আসছে আপনাদের SMS। জানিয়ে দিচ্ছি আরেকটা বার যে কিভাবে আমাদের ঘটনা পাঠাতে হবে। আমাদের যদি ঘটনা পাঠাতে চান তাহলে মোবাইল বলছি, আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখতে হবে আপনাকে। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm। এখানে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে জানা সেরা ঘটনাটি আমাদের কাছে পাঠিয়ে দিন। ব্যাস, তাহলে হয়ে যাবে। এবং শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে আপনি স্টুডিওতে এসে আপনার ঘটনা শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর আপনি যদি দেশের বাইরে থেকে আমাদের সাথে ঘটনা শেয়ার করতে চান তাহলে ডেফিনেটলি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার মোবাইলটি দিয়ে আপনার ঘটনাটি রেকর্ড করে ফেলুন এবং তারপরে সেটি আমাদের অ্যাড্রেসে সেই অডিও ক্লিপটি পাঠিয়ে দিন। যাই হোক, আমি দেখতে পাচ্ছি যে অনেকগুলো পোস্ট এসছে। তানিয়া ইসলাম সঞ্জিদা আমাদের SMS করেছেন, লিখেছেন ভূত এফএম রক্স। এবং আমাদেরকে SMS করেছেন সাদিয়া আখতার, এবং তিনি বলছেন আজকেও নিশ্চয়ই ভূত এফএম দারুণ হবে, সেটা তিনি আশা করেছেন ইনশাল্লাহ। এবং আমি তো বলছি যে আমাদের সঙ্গে থাকুন, দেখুন কি হয়। আশা করছি যে আপনারা কি বলবো, যে একেবারেই হতাশ হবেন না, সেরকম কোনো কিছু হওয়ার চান্স একেবারেই কিন্তু নেই। এনিওয়েজ, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা, এবং এই ঘটনাটি আরো একজন আমাদেরকে পাঠিয়েছেন। আমরা ঠিক যেভাবে ঘটনাটি তিনি পাঠিয়েছেন সেভাবে আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। যাই হোক, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার আমরা নামটা উল্লেখ করতে পারবো না, কেন সেটা পড়লেই বুঝতে পারবেন। এবং আমি ঠিক যেভাবে তিনি লিখেছেন সেভাবে আপনাকে পড়ে শোনাচ্ছি। হ্যালো রাসেল ভাই, নামটা রেডিওতে না বললেই খুশি হব, কারণ আমি যে স্টোরিটা সবার সাথে শেয়ার করছি সেটা আমার ফ্যামিলিকে নিয়ে একটা স্টোরি, অ্যান্ড আমার ফ্যামিলি ওয়েল নন ইন সার্টেন কমিউনিটি। সো আমি চাই না আমার নামটা আসুক। আমি স্টুডিওতে আসতে পারবো না বলে গল্পটা লিখে পাঠালাম। এটা ব্যাক ইন 1997-1998 এর ঘটনা। আমার বাবা মায়ানমারের রেঙ্গুনে পোস্টিং হয় তার, এবং আমরা সবাই একসাথে যেটা হয় আর কি, আব্বুর সাথে চলে যায় সেখানে। আমরা যখন ওইখানে পৌঁছাই তখন আমাদের একটা রেস্ট হাউসে থাকতে দেয়া হয়, যেটা ছিল বিচের খুব কাছে। বাট রেস্ট হাউসটা ছোট থাকার কারণে ওইখান থেকে মুভ আউট করে একটা বাসা রেন্ট নেওয়া হয়, এবং সেটা বেশ অফিসের কাছাকাছি ছিল। আসলে ভাই, বাড়িটার ডেসক্রিপশন দিয়ে নেওয়া ভালো। বাড়িটা পুরো 3 একর জুড়ে ছিল। আর আমরা ওঠার আগে বাড়িটা একটা হসপিটাল ছিল। আরো বলে নেওয়া ভালো যে বাড়িটার চারপাশে লোহার বেড়া দেওয়া ছিল। বাড়ির পাশে একটা পার্কিং লট ছিল, অ্যান্ড পেছনের দিকে খুব বেশি জঙ্গল ছিল। এটা বলে রাখা ভালো যে আমার থেকে আমার পাশের বাড়ির দূরত্ব ছিল 10 মিনিটের হাঁটা পথ। যাই হোক, আমরা যেই দিন বাড়িটাতে উঠি আশেপাশের সবাই যেন আমাদের দিকে কেমন করে তাকাচ্ছিল। প্রথমে আমরা কেউ বুঝি নাই। আমাদের বাড়িটা ডুপ্লেক্স ছিল, নিচে ছিল বিশাল করিডোর, পাশে কিচেন আর ওপরে তালা এবং শোবার জন্য বেডরুম। বাসায় ওঠার পর আমাকে দেয়া হয় কর্নারের রুম, যেটা ছিল অনেকটা পিছের দিকে। যাই হোক, মেইন ঘটনায় চলে আসি। আমরা যেই বাড়িটাতে উঠেছিলাম সেটা অনেক পুরনো একটা বাড়ি ছিল। ইনফ্যাক্ট এটা ব্রিটিশ আমলের একটা বাড়ি ছিল। আমরা শুধু 5 জন ওই এত বড় বাড়িতে থাকতাম। আমি, আম্মু, আব্বু আর আমার ভাই, এবং আমাদের ব্যাটম্যান সাত্তার ভাই। আমরা যেই দিন উঠি সেই দিন থেকে আমার বড় ভাই কেমন যেন একটু অদ্ভুত আচরণ করতে লাগলো। সে কোনো মতে আমাদের সাথে আমার রুমে থাকতে চাইতো না। এটা বলে রাখা ভালো যে উনি একটু মানসিকভাবে অসুস্থ। প্রথম সব ঠিক ছিল, কিন্তু আস্তে আস্তে টের পেলাম পাশের সব ঘটনা। এবং আমরা প্রতি রবিবার এবং বৃহস্পতিবার বাসায় কারো খুঁড়িয়ে কাঠের কিছু একটা ভর দিয়ে হাঁটার শব্দ পেতাম। এবং ব্যাপারটা এরকম ছিল যে আমি আর আমার ভাই আব্বু আম্মুর রুমের কাছ থেকে একা থাকতাম, এবং তাই আমরা সব সময় একটু
ভয়ে থাকতাম। একদিন আর এক ঘটনা বলি। একদিন অনেক রাত এবং আমরা ঘুমিয়েছিলাম অ্যাজ ইউজুয়াল। কারেন্ট নাই, বাট হল রুমের টেবিলের মোমের আলো হালকা হয়ে আসছে, যা প্রতিদিনের মতো রাখা ছিল। চোখে ঘুম ছিল না, তেমন একটা হালকা তন্দ্রার মতো একটা ভাব ছিল, এবং সেজন্য আমি অতটা সেজন্য বুঝতে পারিনি। আচ্ছা, যাই হোক, ইংরেজিতে লেখা আমার পড়তে একটু সমস্যা হচ্ছে। হঠাৎ আমার ভাইয়ের গোঙানির আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। আমি তার দিকে ফিরে শুয়েছিলাম বলে দেখলাম যে সে ওপরের দিকে কি যেন একটা কিছু একটা দিকে চেয়ে আছে, এবং তারপরে সে সেটার দিকে তাকিয়ে গোঙাচ্ছে। আমি আস্তে আস্তে ওপরের দিকে তাকালাম। যা দেখলাম তা দেখার জন্য আমি আজ পর্যন্ত মশারি টাঙাই না। দেখলাম মশারির ওপর কিছু একটা জাস্ট একটা জিনিস, কিছু একটা, সেটা দাঁত বের করে মশারি খামচাচ্ছে, এবং সেটা লম্বায় প্রায় 6 ফুট, এবং মশারির ছোট ছোট ফুটো দিয়ে লোমগুলো, তার শরীরের যে লোমগুলো, সেই লোমগুলো বেরিয়ে আসছে। একটা মুহূর্তের জন্য মনে হলো যেন আমি এখনই মারা যাব, এবং আমি বলে বোঝাতে পারবো না যে কেমন ভয় লাগছিল আমার সেই সময়। আমি ভয়ে অনেকটা চিৎকার দিয়ে ইয়াসিন সূরা পড়া শুরু করলাম। আমার জাস্ট 20 সেকেন্ডের মধ্যে জিনিসটা আমার মশারির সাইড দিয়ে বেয়ে বেয়ে নিচে নেমে বারান্দার অন্ধকারের দিকে চলে গেল। বাই দ্যাট টাইম আমার আম্মু আব্বু রুমে ঢুকলো, এবং আমরা সবাই ঘেমে অস্থির হয়ে গেছি। আম্মুকে দেখে আমার ভাই খালি চিৎকার করে বলতে লাগলো যে বারান্দাটা লাগিয়ে আমাদের ঠান্ডা করে জিজ্ঞাসা করার পর আমরা সব ঘটনা খুলে বললাম। সেদিন আমরা সবাই একসাথে আম্মুর রুমে ঘুমালাম। সকালবেলা আম্মু এলাকার হুজুরকে খবর দিল। হুজুর আমাদের বাড়ির সামনে এসে বাড়ির ভেতরে ঢুকতে রাজি হয়নি। হুজুর আমাদের বাড়ির থেকে খালি কিছু ইনস্ট্রাকশন দিয়ে বলল যে তার জন্য একটা গাছ কেটে আনতে, যেটা আমাদের রুমের পাশে ছিল। হুজুরের ছোট ছাত্র ছিল যে পুরো গাছটা শিকড় সহ কেটে আনতে হবে। শর্ত ছিল যে পুরো গাছটা শিকড় সহ কেটে আনতে হবে। আমাদের সাত্তার ভাই গাছটা কেটে আনলো, এবং হুজুর ওই গাছের হুজুর ওই গাছ এর কাটটা শুরু করলো। আমরা সবাই শুনছি যে তাবিজের কথা, কিন্তু একটা 6 ফুট গাছ থেকে হুজুর 163টা তাবিজ বের করে নিয়ে আসলো, এবং তিনিও ওই গাছের ডালপালা দিয়ে ওই তাবিজগুলো পুরালেন। মেবি আমি আপনাদেরকে লিখে বোঝাতে পারছি না যে আমাদের কেমন অনুভূতি হয়েছিল, বাট আমরা ভয়ে সবাই একাকার হয়েছিলাম। সেই দিন হুজুর ছিল, হুজুর চলে যায়, অ্যান্ড বিকালের আগে আরো 5টা হুজুর নিয়ে আসে। তারা সবাই মিলে বাসার চার কোণে এবং একজন বাসার ভেতরে বসে কোরআন শরীফ খতম দেন এবং বাড়িটা বন্ধ করে দেন। ওই বাসায় আমরা 4 বছর ছিলাম। সেই বাসায় আর একটি ঘটনা ঘটেছিল আমাদের সাথে, আরেকদিন না হয় সময় পেলে জানাবো। এবং আমাদেরকে এসএমএসটি পাঠানোর জন্য আমাদেরকে মেইলটি পাঠানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাট একটা রিকোয়েস্ট থাকবে যে এর পরে যখন আপনি লিখবেন, আপনি যেহেতু বাংলায় লিখছেন, সুতরাং আপনি বাংলাতে লিখবেন, অথবা আপনি আপনার যে ঘটনাটা রয়েছে সেটা আপনি রেকর্ড করে আমাদের কাছে পাঠিয়ে দিবেন। তাহলে আর কোনো সমস্যা হবে না। অনেক জায়গাতেই বুঝতে খুবই 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 সমস্যা হচ্ছে, বাট এটা অসম্ভব সুন্দর একটা ঘটনা আমি বলবো, এবং আমি ইগারলি ওয়েট করছি আপনার পরবর্তী ঘটনার জন্য। আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমি নামটা দেখতে পাচ্ছি কিন্তু পড়তে পাচ্ছি না, এবং বাট এই ঘটনাটা যিনি লিখেছেন তার পরিচয় তিনি সম্পূর্ণভাবেই আমাদেরকে দিয়েছেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তার আগে কিছু এসএমএস পড়ে আসবো। আমাদেরকে শিপন উত্তরা থেকে এসএমএস করেছেন, রিপা আমাদের ময়মনসিং থেকে এসএমএস করেছেন আমাদের বাদশাহ খুলনা থেকে, আমাদেরকে দিদারুল এসএমএস করেছেন, তোহা আমাদের এসএমএস করেছেন আমাদেরকে মিশাল চিটাগং থেকে, এবং তিনি লিখেছেন আই লাভ ভূত এফএম। ময়মনসিং থেকে ফয়সাল, সৈকত, শামসুল,
আমাদের এসএমএস করেছেন মৃদুল ময়মনসিং থেকে এসএমএস করেছেন। এসএমএস করেছেন আমাদেরকে চন্দন মিরপুর কাজীপাড়া থেকে আমাদেরকে। এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছি অর্ণা আমাদেরকে। হাফিজ এসএমএস করেছেন জয়া ময়মনসিং থেকে। কবির জিঞ্জিরা থেকে এসএমএস করেছেন। দিয়া চিটাগং থেকে এসএমএস করেছেন। রিয়াজুল আমাদের এসএমএস, ইসলাম রাজ আমাদের এসএমএস করেছেন সোনারগাঁ থেকে। তুষার আমাদের রংপুর থেকে এসএমএস করেছেন। রাকিব আমাদের এসএমএস করেছেন রানা এসএমএস করেছেন আমাদেরকে। রেজা এসএমএস করেছেন বৃষ্টি গাজীপুর থেকে। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন রূপক পল্লবী থেকে। মেহেদি এবং রাজুন আমাদের এসএমএস করেছেন বৃষ্টি সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। সাদিয়া আফরিন আমাদের পোস্ট দিয়েছেন এবং তিনি বলছেন ভয় লাগছে খুব এবং 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 তিনি এখন উঠতেও ভয় পাচ্ছেন। এই ব্যাপারটা কিছু লিখেছেন। আপনারা যারা ফেসবুকে আছেন তারা নিশ্চয়ই পড়তেই পারছেন, সুতরাং দেখতে পারেন সেই যে পোস্টগুলো। এছাড়াও আরো অনেকেই আমাদের এখানে দেখতে পাচ্ছি যে পোস্ট দিচ্ছেন। আমাদের ফেসবুকের অ্যাড্রেসটি আপনাদের জানিয়ে দেয়। আমাদের ফেসবুকের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/radiofurti। আমাদেরকে JH শুভ ফেসবুকে পোস্ট দিয়েছেন, লিখেছেন ফার্স্ট স্টোরিটা সুপার হয়েছে। এছাড়াও আমাদেরকে নীল খান এসএমএস করেছেন এবং তিনি বলছেন অসম হচ্ছে আজকের ভূত এফএম। আমাদেরকে এসএমএস করেছেন মিঠু পথ লিখেছেন আই হেট ভূত এফএম, ভয় লাগে হুট। ওকে, আমাদের এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছি মেহেদি হাসান, ভালো লাগছে, তিনি লিখছেন লাভ ভূত এফএম। আমাদেরকে এসএমএস করেছেন মেহেদি হাসান আরেকজন এবং তিনি লিখেছেন রাসেল ভাই তৃতীয় ঘটনা খুব সুন্দর ছিল। আমাদেরকে এগুলো কিন্তু ফেসবুকের পোস্ট, সো আপনারা সেখানে পড়লেই বুঝতে পারবেন। আমাদেরকে এসএমএস করেছেন আফসার চৌধুরী এবং তিনি বলছেন খুব ভালো হয়েছে, বাট আমি ভয় পাচ্ছি না। বাহ, আপনি বেশ সাহসী মানুষ বলতে হবে। যাই হোক, যারা দেশের বাইরে রয়েছেন তাদের কাছ থেকে আমি অনেক অনেক পোস্ট এক্সপেক্ট করছি, আশা করছি যে আপনারা সেটা পাঠাবেন। চলে যাচ্ছে আমরা আমাদের পরবর্তী ঘটনায় এবং এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আরো একজন নতুন অতিথি। আমরা তার পরিচয় জানবো। আপনার নামটা একটু প্লিজ বলবেন। হাই লিসেনার্স, আমি আনিসুর রহমান কায়েস ভুইয়া, ঢাকা কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। আপনি কোথা থেকে এসেছেন একটু প্লিজ বলবেন। আমি নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা থেকে এসেছি। রাইট, আমরা শুনবো আপনার ঘটনা। আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার এলাকায় রিসেন্টলি ঘটে যায়। ঘটনাটি এরকম, গত জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আমার এলাকার একটি মেয়ে প্রেগনেন্ট হয়। সো প্রেগনেন্ট অবস্থায় ওনার স্বামী 3-4 মাস ওনার সাথেই ছিলেন। তো এই অবস্থায় ওনাকে লোকাল একটা হসপিটালে আল্ট্রাসোনোগ্রাম করা হয়। তো ওই আল্ট্রাসোনোগ্রাম থেকে যা জানা যায় যে উনি ছেলে সন্তান, ওনার উদরে ছেলে সন্তান। তো এভাবে ওনার স্বামী বাইরে চলে যায়। তো একটা সময় উনি উল্টাপাল্টা আচরণ করতে থাকে। উনি কখন কি বলে তা কেউই বলতে পারতেছে না। তো কখনো কখনো উনি বড় বড় চোখে মানুষের দিকে তাকিয়ে থাকে, আবার কখনো কখনো মানুষকে উল্টাপাল্টা ছেদও করে। তো এভাবেই চলতে থাকে, কখনো ভালো কখনো মন্দ, এই মিলেই ওনার সেই অবস্থাটা প্রেগনেন্সি। তো প্রেগনেন্ট অবস্থায় ওনার এভাবে চলতে থাকে। তো একটা মুহূর্তে উনি ফিল করতে পারে যে কিছু একটা ওনাকে ফলো করে বা কোনো কিছুর একটা প্রভাবে উনি উল্টাপাল্টা এই আচরণগুলা করে। তো যখন উনি ভালো থাকে তখন উনি বলতে পারে যে নিশ্চয়ই আমার কিছু একটা হয়েছে, সো আমার এটা হচ্ছে বারবার। আর যখন বদ কিছু ওনাকে আসর করে তখন উনি এগুলা করে থাকে। তো এভাবে চলতে থাকা অবস্থায় 10 মাস পর্যন্ত ওনাকে বিভিন্ন মেয়াদে আল্ট্রাসোনোগ্রাম করা হয় এবং ডাক্তারের সাথে পরামর্শ করে বিভিন্ন ওষুধ খাওয়ানো হয়। তো এগুলা ওনার বাসায় সংরক্ষিত ছিল, যে আল্ট্রাসোনোগ্রামের কপি, তারপরে ডক্টরের ব্যবস্থাপত্রগুলা। তো একটা মুহূর্তে ওনার যখন ডেলিভারি ডেট এগিয়ে আসতে থাকে,
তো উনি তার আচরণগুলা অস্বাভাবিকভাবে আচরণ করতে থাকে। আহ, তো ওনাকে আবার আল্ট্রাসোনোগ্রাম করানো হয় স্থানীয় একটা হসপিটালে। তো ওখান থেকে ওনাকে একটা ডেট দেওয়া হয় যে নভেম্বরের 24 থেকে 26 তারিখের মধ্যে ওনার বাচ্চাটা ডেলিভারি হবে। তো ওইভাবেই প্রস্তুতি নেওয়া হয় পরিবার থেকে। তো একটা সময় আসে যখন 24 থেকে 26 তারিখ আমার বেবিটা ডেলিভারি হচ্ছে না। তো সবার মধ্যে একটা সন্দেহ জাগে। ও রাসেল ভাই, আমার একটা কথা বলা হয়নি, যখন 4 মাসের পরে উনি যখন উল্টাপাল্টা আচরণ করতে থাকে, ওনাকে স্থানীয় এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তো উনি বলে যে ওনাকে বদ কোনো কিছু একটা হয়তো আসর করেছে। তো আমি পড়া পানি দিয়ে দিচ্ছি বা আমি কিছু তালিম দিয়ে দিচ্ছি, এগুলো যদি উনি করে তাহলে হয়তো ওনাকে এটা অ্যাটাক করতে পারবে না। তো কথায় ফিরে আসি, ওনার যখন ডেলিভারিটা হচ্ছে না, তো ওনার ফ্যামিলি সবাই চিন্তায় পড়ে যায়। তারপর ওনাকে লাস্ট যে আল্ট্রাসোনোগ্রামটা করানো হয়, তো ওখানে যাওয়া হয়। আহ, এটা হচ্ছে গত শুক্রবার ওনাকে আল্ট্রাসোনোগ্রাম করানো হয়। তো বিকালে একটা ডেট দেয় যে বিকালে এসে আপনি আল্ট্রাসোনোগ্রামটা নিয়ে যাবেন। তো বিকালে আল্ট্রাসোনোগ্রাম আনার জন্য মেডিকেলে যাওয়া হয়। তো ওখান থেকে বলতেছে যে এই নামের কোনো রোগীকে তো আমরা আল্ট্রাসোনোগ্রাম করাইনি, আর আমাদের রেকর্ড বুকেও এই ধরনের কোনো কিছুই লেখা নাই। তো তখন ওনাদের সাথে তর্ক বিতর্ক হতে থাকে যে কেন আমরা টাকা পয়সা দিছি, এভাবে তো আর দিই নাই, তো কেন হবে না, আমরা আল্ট্রাসোনোগ্রাম করে গেছি, আমাদের আল্ট্রাসোনোগ্রামটা দিবেন, রিপোর্টটা দিতে হবে। পরে এক পর্যায়ে কর্তৃপক্ষ এবং ডক্টররা এসে বলে, আচ্ছা এটা হয়তো আমাদের ভুল হোক আর আপনাদের ভুল হোক, যে কোনো একটা ভুলের কারণে এটা হয়ে গেছে। তো এক কাজ করেন, আপনি রোগীটাকে আগামীকাল নিয়ে আসেন। তো পরের দিন ছিল শনিবার আর মেডিকেলে যাওয়া হয় নাই। রোববারে ওনাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তো ওনাকে আল্ট্রাসোনোগ্রাম করানোর জন্য আল্ট্রাসোনোগ্রাম রুমে নেওয়া হয়, কিন্তু কোনো অবস্থায় ওনাকে বেডে শোয়ানো যাচ্ছিল না। ডক্টররা অনেক চেষ্টা করে, বাট উনি বেডে শুবে না। আম, ওই রুমের জানালা ধরে উনি ঠাই দাঁড়িয়ে আছে। তো ওনাকে কোনোভাবেই বেডে শোয়ানো যাচ্ছে না। তো ডক্টররা এক পর্যায়ে বিরক্ত হয়ে ওনাকে বলে যে আমরা এই রোগীর চিকিৎসা করতে পারবো না, ওনার হয়তো মেন্টালি কোনো প্রবলেম থাকতে পারে, আপনারা অন্য কোনো হসপিটালে নিয়ে যান। তো ওদিনই ওনাকে আহ শিশু মাতৃ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়, তো স্থানীয় যে কোনো একটা ইয়াতে। তো সেখানে উনি যাওয়ার পর ডক্টর ওনাকে দেখতে চায়। তো উনি বারবার টয়লেটে যেতে চায়। ও একটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে লোকাল যে হসপিটালে ওনাকে নিয়ে যাওয়া হয়, তো ওখানে যতবারই ওনাকে টেস্ট করাতে চাইছে উনি এর আগেও ওনারা বললো যে যে টেস্ট করাতে আসছে উনি শুধু টয়লেটে যায়, আর ওখান থেকে উনি মানে আল্ট্রাসাউন্ডটা না করেই বাসায় চলে যায়। তো মেডিকেলের পর্যায়টা আসি, এখানে উনি বলতেছে আচ্ছা আমাকে ডক্টর চেক করবে, আমি একটু টয়লেটে যেতে চাই। তো উনি টয়লেটে যায়, ওনার সাথেও কেউ একজন যায়। তো টয়লেটে যাওয়ার পর উনি বের হয়ে আসার পর আহ, উনি দাঁড়ানো অবস্থা থেকে হঠাৎ পড়ে যেতে চায়। তো ওনাকে ধরা হয়, ধরার পরে ওনাকে বেডে নিয়ে শোয়ানো হয়। একটা কথা বলা হয়নি, যেটা হচ্ছে উনি প্রেগনেন্ট থাকা অবস্থায় ওনার কোমরে একটা বেল্ট জাতীয় কিছু একটা বাঁধা ছিল। তো এটা কি আসলে এটা কেউই জানে না, ও নিজেও বলতে পারে না যে এটা কোথা থেকে আসলো। তো মেডিকেল নেওয়া অবস্থায় ওনার বেলটা কিভাবে খোলা হয় কেউ আর দেখে না, পরে বেলটা ভেনিশ হয়ে যায়। তো তাহলে ডক্টরের চেম্বারের ওনাকে যে শোয়ানো হয়, পরে ডক্টর ওনাকে চেক করে দেখে যে আসলে একটা মানুষের বেবি হলে যে ধরনের লক্ষণ থাকে আর কোনো ধরনের লক্ষণ ওনার মধ্যে নেই। তাহলে কথা হচ্ছে যে ওনাকে যে মেডিকেলে নিয়ে যাওয়া হলো আর যে 10টা মাস গেল, সবাই কি তাহলে ভুল দেখলো? উনি তো প্রেগনেন্ট ছিল, এলাকার লোকজন দেখছে, ওনার পরিবারের লোকেরাও দেখছেন। তো উনি
বাথরুম থেকে বের হওয়ার পরেই বেবিটা ভেনিশ হয়ে গেল। ওনাকে একজন স্বাভাবিক মানুষের মতোই মনে হচ্ছে। উনি যে প্রেগনেন্ট ছিল এটার কোনো লক্ষণই ওনার মধ্যে ছিল না। পরে ডক্টররা বলে যে আপনারা কি এটা কি মজা করার জন্য রোগীটা আমাদের হসপিটালে নিয়ে আসছেন? তখন বলা হয় যে না, এটা তো আমাদের তো কাগজপত্র আছে, আমরা আলট্রাসোনোগ্রাম করিয়েছি, আমরা ডক্টরকে দেখিয়েছি, ব্যবস্থাপত্র আছে। তখন ডক্টররা এগুলা দেখতে চায়, কিন্তু অলৌকিকভাবে এসব আলট্রাসোনোগ্রাম রিপোর্ট এবং ব্যবস্থাপত্রগুলা ভ্যানিশ হয়ে যায়। কোনোভাবেই এগুলা আহ, খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো মেডিকেলে নেওয়ার আগে যেটা হয় যে পূর্বের যে ট্রিটমেন্ট করা হয়েছিল ওই ব্যবস্থাপত্র বা পরীক্ষা নিরীক্ষার যে কাগজপত্র থাকে ওগুলা নিয়ে যাওয়া হয় সাথে। তো এগুলা পাওয়া যাচ্ছে না, তো একটা চিন্তার বিষয়। পরে ওই মেডিকেল থেকে ওনাকে রোগীকে বাসায় নিয়ে আসা হয়। আর এরপরে আবার ওই মেডিকেলে যাওয়া হয়, লোকাল যে মেডিকেলে আগে চেক আপ করা হয়েছে। তো ওই মেডিকেলে যাওয়ার পর বলতেছে যে আপনাদের এখানে তো আগেও 3-4 বার আলট্রাসোনোগ্রাম করানো হলো, তাহলে ওই রিপোর্টের আমরা একটু দেখতে চাই, রেকর্ড বুকটা দেখতে চাই। তো রেকর্ড বুক তো এই ধরনের কোনো রেকর্ডই নেই। তো এটা একটা ভাববার বিষয় যে এতবার টাকা পয়সা দিয়ে এখানে আহ, চিকিৎসা টেস্ট করানো হলো, তাহলে কি টাকাগুলা কি কাকে দেওয়া হলো? আর আহ, আর আলট্রাসোনোগ্রাম রিপোর্ট গুলোই কোথায় গেল? তো এই নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়, বাট কোনো প্রমাণ না থাকার কারণে, যেহেতু এই সব কাগজপত্রে ভেনিশ হয়ে গেছে, তো আর কিছু করানো যায় নাই। তো ওখান থেকে বাসায় চলে আসা হয়। তো এখন অবস্থা হচ্ছে যে যে অলৌকিকভাবে যার বেবিটা হঠাৎ উধাও হয়ে যায়, উনি প্রায় অসুস্থ থাকে। উনি যখন স্বাভাবিক হয় তখন কথাবার্তা বলতে পারে, কথাবার্তাও বলে। যখন বুঝতে পারে যে ওনার বেবিটা হারিয়ে গেছে, তখন উনি আবার সেন্সলেস হয়ে যায়, হঠাৎ হঠাৎ সেন্সলেস হয়ে যায়। আহ, তো এভাবেই এখন উনি বারবার ইয়ে করতেছে। এই ছিল আমার ঘটনা, রাসেল ভাই। অনেক ধন্যবাদ। আমি মনে হচ্ছিল আপনি ভুলে যাচ্ছিলেন মাঝে মাঝে। যাই হোক, আমরা যে ঘটনাটা পেয়েছিলাম সেটা পড়ে আমি আরো অনেক বেশি ভালো লেগেছিল। আপনি একটা কথা বলছিলেন একটু আগে আমাকে, যে আপনার কোন একজন, আমি খুবই অবাক হয়েছিলাম, এরকম কোন ঘটনা আমি আসলে শুনিনি, যে একজন মানুষ যিনি সন্তান সম্ভবা হঠাৎ করেই একটা পরিস্থিতি, এমন একটা অবস্থা দাঁড়ায় যে তার কোনো চিহ্নও থাকে না। এরকম খুব অদ্ভুত টাইপের ঘটনা আমি কখনো শুনিনি। আসার পরে আমি জিজ্ঞেস করছিলাম, পরে আমি ওনার সাথে শিওর হয়ে যাই। উনি পরিচয়টা বলতে পারছেন না যে কার কাছ থেকে ঘটনাটা শুনেছেন, বাট তিনি আমাকে বলেছেন। সো আমি জানি যে হ্যাঁ, এই ঘটনাটা আসলেই সত্যি এবং এরকম ঘটনা আসলেই ঘটেছে। এবং উনি একটা রেফারেন্স দিচ্ছিলেন, যেটা হচ্ছে যে উনি ওনার কোন একটা বিদেশি কেউ একজন, ইন্দোনেশিয়ান না? হ্যাঁ, ইন্দোনেশিয়ান, একটা ফ্রেন্ড। রাইট। গতকাল আমি ফেসবুকে চ্যাট করা অবস্থায় আমার ওই ইন্দোনেশিয়ান ফ্রেন্ডকে আমি বলি যে আমি একটা কাহিনী বলতে যাচ্ছি রেডিও ফুর্তিতে, তো এইরকম একটা কাহিনী এভাবে এভাবে ঘটছে। তো উনি আমাকে বলে যে আমারও প্রতিবেশীর এরকম একটা কাহিনী হয়েছে। তো ওনারও 7 মাসের প্রেগনেন্সি অবস্থায় ছিল, উনি প্রেগনেন্ট ছিল। তো হঠাৎ করে একদিন উনি ঘুম থেকে উঠে দেখে যে ওনার বেবিটা উধাও হয়ে গেছে। এরপর থেকে উনি প্রায় পাগলের মতো হয়ে গেছে। তো আমি অনেকবার চেষ্টা করছি যে আসলে মেইন কাহিনীটা কি, আমাকে খুলে বলো। তো আমি বারবার রিকোয়েস্ট করা সত্ত্বেও উনি আমাকে পুরো কাহিনীটা বললো যে আমি কাহিনীটা আসলে বলতে পারবো না। ওকে, আমি বুঝতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। যাই হোক, যারা আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত আছেন তাদেরকে জানাই যে আপনাদেরকে SMS দিয়ে পাঠিয়ে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, আমাদের সাথে কমিউনিকেট করার জন্য, এবং আমাদের সাথে ফেসবুকে যে সমস্ত পোস্ট আপনারা দিচ্ছেন সেই পোস্টগুলোর জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদেরকে SMS করেছেন। আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে মিস্টার রুবেল হোসেন SMS করেছেন। তিনি মংলায় থাকেন এবং তিনি নতুন আমাদের সাথে জয়েন করেন। ওয়েলকাম টু ভূত এফএম। জয়া মুন্সিগঞ্জ থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে আমি বারান্দায় হাঁটছি আর FM শুনছি, ভয় লাগছে, বাট ঘরে যাব না। তো বাহ। ইরা ময়মনসিং থেকে আমাদের SMS করে বলছেন যে ভূত এফএম রক্স। আমাদেরকে ইমরান SMS করেছেন এবং তিনি লিখেছেন নাইস স্টোরি। আমাদেরকে
SMS করেছেন দেখতে পাচ্ছি শাহরুখ ফ্রম সোনারগা, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি প্রেম, তিনি বলছেন স্টোরি ওয়াজ অসম। আমাদেরকে এছাড়াও স্বাধীন SMS করেছেন কক্সবাজার থেকে, এবং তিনি বলছেন যে ভূত FM তার অনেক পছন্দের একটা অনুষ্ঠান, সেটা তিনি বুঝিয়েছেন। আমাদেরকে SMS করেছেন এছাড়াও দেখতে হচ্ছে মহিউদ্দিন মুর্তজা, এবং তিনি বলছেন যে আজকে ভূত FM চরম লাগছে। হোসাইন খান আমাদের সাভার থেকে লিখেছেন, এবং তিনি বলছেন যে আমি অফিস থেকে শুনছি, খুব ভালো লাগছে। নোমান আমাদের ভোলা থেকে SMS করেছেন, এবং তিনি বলছেন ভাইয়া ভালো আছেন, আজকের ঘটনাগুলো খুবই জোশ লাগছে। তাহমিদ, ইমন, জীবন, রাশিক একসাথে ভূত FM শুনছেন তারা। SD সৌরভ পুরান ঢাকা থেকে আমাদের SMS করেছেন, এবং তিনি বলছেন যে অনেক অনেক থ্যাঙ্কস জানিয়েছেন আমাদেরকে। এছাড়া SMS করেছেন মাসুম এবং মোর্শেদ মিরপুর ঢাকা থেকে, এবং তিনি বলছেন আজকের ভূত FM খুব অসম হচ্ছে। আমাদেরকে ফয়সাল SMS করেছেন ঘোড়াশাল থেকে। এছাড়া আমাদের প্রণয় SMS করেছেন আমাদেরকে রুবেল চিটাগং থেকে। এছাড়া আমাদের SMS করেছেন নিতু ময়মনসিং থেকে। তসলিম রংপুর থেকে আমাদের SMS করেছেন। শাকিল আমাদের পান্থপথ থেকে SMS করেছেন এনজয়িং ভূত FM উইথ পুলক, ফরহাদ, আরুক, নামগুলো পড়তে পারলাম না। আমাদেরকে সোহান জামালপুর থেকে SMS করেছেন আমাদেরকে সূর্য এবং হামিমা খুলনা থেকে। আমাদের SMS করেছেন আলামিন, এছাড়াও SMS করেছেন আরিফ আমাদেরকে চিটাগং থেকে। আমাদেরকে SMS করেছেন এছাড়াও দেখতে পাচ্ছি আমিনুর, এছাড়াও আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি অ্যানি সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর একটার পর একটা দারুণ দারুণ সব ঘটনা নিয়ে আমরা আবারও ফিরে আসবো, কিন্তু এই মুহূর্তে বুঝতেই পারছেন আমাদের ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। নেক্সট যে ঘটনাগুলো আসছে, একটা রেকর্ড ফাইলের পরে আমরা আবারও ফিরে আসছি আরো 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 চরম কিছু ঘটনা নিয়ে। এবং আজকে সেই রাত, যে রাতে রাত যত বাড়বে ঘটনা তত বেশি ভয়ঙ্কর হতে থাকবে। সো আমাদের সঙ্গে আপনাদের থাকতে হবে পুরোটা রাত মানে কি আরো একটা ঘন্টা। আর সেই সাথে SMS করবেন কিভাবে সেটা একটু জানিয়ে দিই। আমাদের SMS করতে হলে লিখতে হবে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। যদি চান যে আপনি আমাদের সাথে ঘটনা শেয়ার করবেন তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি নিয়ে নিন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhoothfm@radiofurti.fm, which is BHWTFM@radioFOORTI.FM। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি পাঠিয়ে দিন। আর এছাড়াও আমাদেরকে SMS অনেকেই ফেসবুকে পোস্ট করেছেন, সেই পোস্টগুলো নিয়ে আমরা একটু পরে ফিরে আসছি। স্টে টিউন। FM haunted by Airtel. হ্যালো লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। আমার নাম মারুফ খান, আমি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরে থাকি। অনেকদিন আগে আমার সাথে হয়ে যাওয়া একটি ছোট্ট একটি অভিজ্ঞতা আপনাদের সাথে আজকে শেয়ার করছি। ঘটনাটা ঘটে নারায়ণগঞ্জে। আগে নারায়ণগঞ্জে থাকতাম, আমি নারায়ণগঞ্জেই জন্ম, বড় হয়েছি, হাই স্কুল, কলেজ সেখানেই। তো আসলে পরিবারে যেভাবে বড় হয়েছি, কখনো ওভাবে প্যারানর্মাল বা ভূত প্রেত বা জিন পড়ে ধরনের কোনো কিছুতে আসলে ওরকম ভাবে বিশ্বাস ছিল না। শহরে বড় হয়েছি, তবে যদিও বন্ধু বান্ধব বা পরিবারের মধ্যে অনেকে জিনের আসর বা ঘটনা এগুলি টুকটাক জানতাম, শুনতাম, কিন্তু কখনো নিজের সাথে কোনো রকম অভিজ্ঞতা হয়নি বা নিজে কোনো কিছু বুঝিনি, তাই ওভাবে ওরকম বিশ্বাস ছিল না। তো এই যে ঘটনাটা ঘটেছিল আমার সাথে, এই ঘটনাটা আমার সম্পূর্ণ বিশ্বাসের জায়গাটার ভিত নড়িয়ে দেয়, এবং আমি বিশ্বাস করি যে আসলে ঘটনাটা ডিফারেন্ট। তো ঘটনাটা শুরু করি। ঘটনাটা অনেক আগে আসলে ঘটেছে। আমি তখন খুব ছোট মানে ক্লাস হয়তো 8-9 এর দিকে পড়ি। 1997 কি 98 সাল এরকম হবে। তো ঘটনাটি ঘটে যে জায়গাটায়, সেটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে মিনাবাজার। নারায়ণগঞ্জেরই শহরের উপরে একটা ছোট এলাকাটার নাম মিনাবাজার। তো সেখানে
একটা ওখানে স্বর্ণের দোকান ছিল, জুয়েলারি বা স্বর্ণালঙ্কার এই ধরনের ইয়ে ছিল। ওখানে আমার এক ফ্রেন্ড বাপ্পি, আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, ওর সাথে আমি গিয়েছিলাম ওই এলাকায় আর কি। দিনে দুপুরের ঘটনা, দুপুর বেলা 11টা 11:30 কি এরকম। তো ওখানে গেলাম, ওখানে কাজ সেরে কিছুক্ষণ কাজের পরে চলে আসার সময় হাঁটবো, রিক্সা নিবো, এরকম রিক্সা খুঁজতেছি। এরকম সময় হাঁটতে হাঁটতে রাস্তার পাশেই দেখলাম, ওখানে রাস্তা ঠিক অপর পাশে ওখানে আবার একটা সিনেমা হল ছিল ওই সময়, হংস সিনেমা হল। সিনেমা হলটা তখন খুব পুরনো ছিল, প্রায় বন্ধ হয়ে গেছে অবস্থা, বা পুরনো আমলের বিল্ডিং ছিল। তো আমার ধারণা এখন সিনেমা হলটা বোধহয় আর নেই, ওখানে হয়তো ভেঙে টেঙে অন্য কিছু করা হয়েছে। তো তখন আমি যখন তার কথা বলছি 98 বা 97, ওই সময় সিনেমা হলটা ছিল পরিত্যক্ত টাইপ হইলেও তখনও ছিল। তো ওইখানে সামনের দিকে, সিনেমা হলের সামনের দিকে রাস্তার পাশে একটা জায়গা ছিল, মানে খোলা জায়গার মতো, উঠানের মতো, ইয়ার্ডের মতো ছিল। তো সেখানে দেখলাম যে একটা জটলা মতো, আমরা রাস্তার অপর পাশে ছিলাম, রিক্সা খুঁজতেছিলাম। তো যাই হোক, জটলা মতো দেখে আমরা মানে ওর পাশে গেলাম। দেখলাম যে একটা মানুষের আর কি। তো দেখলাম যে দুইজন লোক মাঝখানে, আর এই দুইজন লোককে ঘিরে একটা জটলার মতো আশেপাশে অনেকজন মানুষ বেশ। তো আমরাও দাঁড়িয়ে গেলাম, ছেলে সামনে চলে গেলাম যে কি অবস্থা। দেখলাম যে একটা লোক মাঝ বয়সী, সাদা ধবধবে সাদা লুঙ্গি এবং ধবধবে সাদা ফুল হাতা সাদা শার্ট, খুব পরিষ্কার শার্ট এবং লুঙ্গি দুটোই, এবং বোতাম টোতাম লাগানো, সাথে ফুল হাতা শার্টের। এবং তার সাথে আরেকটা বাচ্চা ছেলের মতো। লোকটি মাঝ বয়সী, 50 এরকম হবে, হ্যাংলা পাতলা ধরনের, গোফ ছিল। তার সাথে একটা বাচ্চা ছেলে ছিল। বাচ্চা ছেলেটাও হয়তো 6, 7, 8 বছরের একটা বাচ্চা ছেলে, হ্যাংলা পাতলা ধরনের। ও বোধহয় পরনে একটা জিন্সের মতো ছিল, আর উপরে হাতা কাটা একটা স্যান্ডো গেঞ্জির মতো এরকম কিছু একটা ছিল। আমার ঠিক খেয়াল নেই, আমি খুব সরি। তো ঘটনাটা এরকম, এরা দুইজন দেখলাম যে এরা মাঝখানে, এদের চারদিকে এরা ম্যাজিক দেখাচ্ছে, জাদু দেখাচ্ছে, এবং তারা তাদের সামনে কিছু কাপড় বেছানো আছে, সেখানে কিছু পাথর টাথর এবং কিছু শেকড় বাকড়, কিছু জানি না, বিড়ালের মাথার কঙ্কাল টঙ্কাল, এই জাতীয় কিছু হাবিজাবি জিনিসপত্র তাদের সামনে এবং ডানে বামে 3 দিকে ছড়ানো ছেটানো ছিল। আর পেছনের দিকটায় ছিল যে ইয়েটা, মানে সিনেমা হলটা ছিল। তো যাই হোক, তো এরকম আমরা তো ম্যাজিক দেখে একটু ইন্টারেস্ট হলো। তখন আমরা ইয়াং বাপ্পি, আমি দুজন আর একটু একেবারে সামনে চলে গেলাম, সারিতে ছেলে টুলে ম্যাজিকটা ভালো করে দেখার জন্য, বা কোনো কারসাজি করে কিনা, মানে ট্রিকটা ধরার জন্য, এই ধরনের একটা কৌতূহল আর কি। তো দেখা শুরু করলাম, তো এরকম ভালোই লাগতেছিল, যেমন রুমাল থেকে ডিম হয়ে যেতেছিল, বা পয়সা থেকে আবার মানে এক পকেটে পয়সা রেখে আরেকজনের থেকে, এই ধরনের ইয়ে করা হইতেছিল। তো এরপরে উনি আস্তে আস্তে ওই বাচ্চা ছেলেটাকে, ওনার সাথে যে ছেলেটাকে ছিল, আমার ধারণা উনি বোধহয় বলতেছিল যে এটা ওনার ছেলে, ভদ্রলোক বলতেছিল যে উনি ওইটা ছেলে, ও ছেলেকে সাথে নিয়ে উনি করে সবসময় এরকম করে, ম্যাজিক দেখায় বা ইয়ে বিক্রি করে, ওষুধ বা শিকড় টাকড় বিক্রি করে, তাবিজ টাবিজ বিক্রি করে। তো এরকম, তো কারণ উনি অনেক কথা বলতেছিল, খুব সুন্দর করে কথা বলতেছিল, ওটা মন্ত্রমুগ্ধের মতো আমরা শুনতেছিলাম। মানে ম্যাজিশিয়ানরা তো খুব ইয়ে করে কথা বলে, এখন বুঝি, তখন আসলে ওই সময় অতটা বুঝতেন না। তো যাই হোক, তো হঠাৎ করে দেখা গেল যে ছেলেটাকে উনি ইউজ করতেছে ম্যাজিকের মধ্যে, এবং হঠাৎ একটা পর্যায়ে দেখা গেল যে ছেলেটা সামনে একেবারে মাটিতে শুয়ে পড়লো, লম্বালম্বি হয়ে শুয়ে পড়লো, আর এইভাবে অডিয়েন্সের সাথে সামনে শুয়ে পড়লো, এবং লোকটা মন্ত্রতন্ত্র পড়া শুরু করলো, বা বিড়বিড় করে কিছু একটা পড়তেছিল। তো ছেলেটা আস্তে আস্তে মনে হলো যে ঘুমিয়ে গেল, মানে একেবারে বা অচেতন হয়ে গেল এরকম আর কি। উনি যে লোক আর কি, যে ভদ্রলোকটা ছিল যে ম্যাজিক দেখাচ্ছে, উনি আবার সবাইকে বলতেছিল খবরদার কোনো আওয়াজ টাওয়াজ করবেন না, বা খবরদার কেউ কিছু ইয়ে করবেন না, এখন সময়টা খুব সেন্সিটিভ। এখন উনি বলতেছিল যে এই এত মিনিটের মধ্যে এই করা যাবে না, বা এই করা যাবে না, এই ধরনের কিছু কিছু বলতেছিল। ঘটনাটা আসলে আমি তখন মানে ঠিক বুঝতেছিলাম না, আমি ঠিক তখন আস্তে আস্তে টের পাইতেছিলাম যে আসলে ব্যাপারটা কেমন হইতেছে। আমি তখন থেকে যে জিনিসটা ফিল করা শুরু করলাম, জিনিসটা ঠিক মানে আমার কাছে জানান দিল যে সামথিং ইজ নট রাইট। তো এরকম প্রায় বেশ কিছুক্ষণ পরে, তো এরকম সময় দেখা গেল যে হঠাৎ করে লোকটা একটু জোরে চিৎকার করা শুরু করলো, এবং তার গায়ের শার্টটা খুলে ফেললো, তার গায়ের সাদা শার্টটা খুলে ফেললো, এবং সাদা শার্টটা দিয়ে ওই ছেলেটাকে ঢেকে ফেললো মাটির মধ্যে, মানে শুধু তার বুক থেকে পেট পর্যন্ত শার্টটা তার উপরে ঢেকে দিল সাদা শার্ট। এরকম সময় উনি জোরে জোরে চিৎকার করে কি জানি বলতেছিল, আর সবাইকে বলতেছিল যে আপনারা 10টা মিনিট ধৈর্য ধরেন, 10টা মিনিট ধৈর্য ধরেন, দয়া করে এই কিছু করবেন না, বা এই ধরনের কিছু করবেন না, এরকম কি জানি বলতেছিল। তো এনিওয়ে
তো একটা পর্যায়ে এরা লোকটা আবার বলতেছিল আপনারা সবাই বা আমার ছেলেটার মাথার দিকে তাকায় থাকেন, মুখের দিকে তাকায় থাকেন, এরকম বলতেছিল। তো আমরা তাকায় বেশি অনেকটা মন্ত্রমুগ্ধের মতো, আমরা মানে প্রায় হিপনোটাইজ বা সম্মোহিত হয়ে গেছে, এরকম একটা অবস্থা ওই টাইমটায়। খুব অবাক লাগে যে এটা আসলে কিভাবে হইলো এখন চিন্তা করলে। তো আমরা এরকম হয়ে গেছি। তো দেখতেছি হঠাৎ করে একটা পর্যায়ে দেখলাম কি আমি নিজের চোখে স্পষ্ট দেখলাম, ভিউয়ার্স মানে লিসেনার, আপনারা মানে চিন্তা করতে পারবেন না, মানে আমি দেখলাম যে বাচ্চা ছেলেটা মানে ঘুমন্ত অবস্থা, সে মানে অজ্ঞান অবস্থা বা অচেতন অবস্থা যাই বললেন না কেন, আমি দেখলাম যে তার মুখের ঠোঁটের দুই পাশ দিয়ে এবং দুই কানের ছিদ্র দিয়ে এবং দুই কান দিয়ে, নাকের ছিদ্র দিয়ে এবং কান দিয়ে এবং মুখের যে ঠোঁটের পাশটা এখান দিয়ে এই এদিক থেকে রক্ত বের হওয়া শুরু করলো, মানে লাল তাজা রক্ত। I was like I just couldn't believe. I mean there was no trick. I mean this little boy was standing like 5 minutes ago. He was all good. আমি বিশ্বাস করতে পারতেছিলাম না ওই সময়টা যে এটা কি আসলে হইতেছে কিনা, মানে এটা কি হইতেছে, এটা কেন হইতেছে, মানে ছেলেটা হেল্প দরকার, আমি এটা কি হইতেছে, এটা তো ঠিক না। আমি তখন আমার ভেতরে এরকম ফিল হইলো যে আমি মানে অবশ হয়ে গেছি। আমার মনে হইতেছে যে আমাকে কেউ ভেতর থেকে বলতেছে যে মারুফ ইউ নিড টু লিভ, তোমার এখান থেকে চলে যাওয়া উচিত, এই জিনিসটা ঠিক হইতেছে না, এটা সামথিং রং, এটা ভেরি রং। এরকম একটা অবস্থা। আমি বোধহয় তখন অনেকটা সেন্সলেস এর পর্যায়ে চলে গেছি এবং আমি দেখলাম যে ছেলেটার পা দুটো দেখতেছিলাম, যে দেখলাম যে ধরফর করতেছে, মানে অনেকটা মৃগী রোগী যেরকম কাঁপে ধরফর করে এরকম অবস্থা। এবং আমি তার বডিটা দেখতেছিলাম না, কারণ বডিটা সাদা শার্ট দিয়ে ঢাকা ছিল, কিন্তু তার মাথা এবং তার নাক এবং তার কান এগুলো দিয়ে প্রচুর রক্ত বেরোতেছে, মানে প্রচুর সিমকি দিয়ে না, তবে গড়িয়ে গড়িয়ে রক্ত পড়তেছে এবং একটা ভালো একটা ফ্লো, খুবই হরিফিক। I don't know how to explain it right, but বাপ্পি ছিল আমার সাথে, I believe he still remembers, but anyway, তো ঘটনাটা এরকম একটা খারাপ, এই ঘটনাটা আমার একেবারে খুব খারাপ লাগে। বাপ্পি আমাকে তখন আর কি ওখান থেকে সরিয়ে আনে এবং আমরা রিক্সা করে চলে আসি ওই জায়গা থেকে, স্পট থেকে। তবে জিনিসটা আল্লাহর রহমতে আমার কোন রকম ইয়ে হয় নাই, তবে জিনিসটা আমার সারা জীবন, আমি এখনো মানে আমার জীবনে হয়তো 2-1বারই আমি এরকম খুব ভয়ের সিচুয়েশনের মুখোমুখি হয়েছি। তবে এই ঘটনাটা আমি মানে একেবারে আমার ফার্স্ট লাইফের দিকে ঘটনা, খুবই ইয়াং ছিলাম এবং আমার যে ফুল বিলিফ আমার মানে এখানে I was confused myself. I was questioning myself. I was totally wrong about what I knew. তো এই ছিল ঘটনা। আসলে জানি না এটা যে ভৌতিক ছিল কিনা, তবে এটা আমি পরে বুঝতে পেরেছি যে এটা জিনিসটা লোকটা আসলে কুফরি কালাম জানতো, বা কুফরি বা ব্ল্যাক ম্যাজিক বা সামহাও এরকম কিছু একটা করে সে ওই লোকজনকে বাধ্য করতো যে এখন যদি আপনারা আমাকে হেল্প না করেন এই ছেলেকে হয়তো আমার ছেলেকে বাঁচানো যাবে না, এই ধরনের কিছু একটা করে সে তার করার চেষ্টা করতো। তো আমি জানি না বাংলাদেশে এখন ওই ধরনের ঘটনা হয় কিনা, এই ধরনের ভাবে লোকজন ওপেনলি করে এই ধরনের কাজ করে কিনা, তবে ঘটনাটা আমাকে ভীষণ ভাবে নাড়া দিয়েছিল এবং আমি নিজে চোখে না দেখলে অন্য কেউ আমাকে বললে আমি নিজেও হয়তো বিশ্বাস করতাম না, কারণ এইভাবে মানে ফ্রেশ ব্লাড ইম্পসিবল। যাই হোক, ঘটনাটা অনেকদিন আগে ঘটা, তবে প্রচন্ড একটা ভৌতিক আমার নিজের অভিজ্ঞতা আজকে সবার সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Put FM, haunted by Airtel. শুনছেন সব সময় রেডিও ফুর্তি, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। ঘড়িতে সময় রাত 1:08। আমি রাসেল আছি সাথে। আর আজকের অতিথিরা যে ধরনের ঘটনা আপনাদের উপহার দিচ্ছেন, আশা করছি সেই ঘটনাগুলো আপনাদের অনেক ভালো লাগছে, আপনারা বিভিন্ন জায়গায় সেটা জানাচ্ছেন। তবে একটা কথা যেটা বলেছিলাম সেটা হচ্ছে রাত যত বেশি ভয় তত বেশি, সুতরাং আমাদের সাথেই থাকতে হবে আপনাকে এবং আমাদের SMS করে জানাতে হবে কোন ঘটনাটা আপনাদের ভালো লাগছে, কোন ঘটনাটা আপনাদের ভালো লাগছে না, কোন ধরনের ঘটনা আপনারা বেশি চান। যাই হোক,
আমি শুরুতে জানিয়ে দিচ্ছি যে কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করতে হবে। আমাদের সাথে যদি ফেসবুকে আপনি পোস্ট দিতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে www.facebook.com/radiofurti। এখানে গিয়ে আপনি লাইক দিয়ে কমেন্ট করতে পারেন এবং দেশের বাইরে যারা রয়েছেন তারা তো সরাসরি এখন আমাদের সাথে তাহলে যোগাযোগ করতে পারছেন। আর যারা আমাদের সাথে দেশে রয়েছেন তারা তো SMS করতে পারেন। আমাদের SMS করতে হলে যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FOORTI, ফুর্তি, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নম্বরে। সবাই বোধহয় টের পেতে শুরু করেছেন যে আসলেই ঠান্ডা হলে, ঠান্ডার রাতে ভূত FM অনেক অনেক বেশি জমজমাট হয়ে ওঠে। আজকের এই এপিসোডটি যদি আনফর্চুনেটলি কেউ মিস করে ফেলেন তাহলে আপনি যেটা করতে হবে, এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। সেক্ষেত্রে আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে। যে এপিসোডটি আপনি মিস করছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান, চাইলে সেটা আপনি সেখান থেকে শুনে ফেলতে পারেন। এছাড়াও আপনি যদি চান ভূত FM টিউনটা আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করবেন তাহলে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন CT, স্পেস দিয়ে টাইপ করুন কোড নাম্বারটি, এন্ড দ্য কোড নাম্বার ইজ 92125 এবং SMS টি পাঠিয়ে দিন 3123 নাম্বারে। ব্যাস, এই টিউনটি আপনার। আর সেই সাথে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু SMS আমার কাছে রয়েছে। ফুর্তি, আচ্ছা আমি নামটা পড়তে পারলাম না, আমি আপনাদের সবসময় বলছি যে প্লিজ 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 নামটা শুরুতে লিখুন। অন্তর আমাদের SMS করেছেন, আমিনুল SMS করেছেন অন্তর, আমিনুল এবং মিজান। শিবলি ঐশী আমাদের SMS করেছেন নেত্রকোনা থেকে। SMS করেছেন আমাদের জুয়েল, SMS করেছেন মামুন হোসাইন, SMS করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি প্লাবন, আবু আমাদের SMS করেছেন পলাশ ঢাকা ইউনিভার্সিটি থেকে। আমাদেরকে রাহাত গাজীপুর থেকে SMS করেছেন। আমাদের SMS করেছেন রিপন, সেকেন্ড স্টোরিটা তার কাছে অসম লেগেছে, সেটা তিনি জানিয়েছেন আমাদেরকে। এছাড়াও SMS করেছেন সোহাগ নরসিংদী থেকে আমাদেরকে। এছাড়াও SMS করেছেন রাজু, SMS করেছেন আমাদেরকে রুবাইনা ফ্রম সিলেট। আমাদের রবিন চিটাগং থেকে SMS করেছেন আমাদেরকে রিয়ান ঢাকা থেকে এবং SMS করেছেন এবং তিনি বলছেন আরো ভালো স্টোরি শুনতে চাই, তাহলে আপনাকে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে। বাবু এবং সাব্বির আমাদের SMS করেছেন আমাদেরকে রাব্বি এবং তিনি বলছেন যে ভয় লাগছে এবং ভালো লাগছে। মিথিলা আমাদেরকে SMS করেছেন এবং তিনি বলছেন যে খুবই রেগে আছেন তিনি, যে টেক্সট করার পরেও পড়া হচ্ছে না। কণিকা আমাদের SMS করেছেন টঙ্গী থেকে। SMS করেছেন আমাদেরকে মোহাম্মদ সুমন, SMS করেছেন ডিজে তানভীর, SMS করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি শায়েক সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI, ফুর্তি। তারপরে প্রথম যে কাজটা করবেন সেটাতে আপনার নাম লিখতে হবে এবং তারপরে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নম্বরে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে আরো একটি ঘটনা শোনার জন্য। আপনার নামটা আরো একবার বলতে হবে, তারপরে আপনি আপনার ঘটনাটা শুরু করবেন প্লিজ। হাই লিসেনার্স, আমি দিনার, আমি এসেছি লালবাগ থেকে। চলে যাই আমরা আপনার ঘটনায়। ভাই, আমার সেকেন্ড ঘটনা যেটা, এটা আমার এক ছোট ভাই পলাশ সে বলেছে। তো ঘটনাটি তার এক আঙ্কেলের সাথে ঘটে। তো তার আঙ্কেল হচ্ছে পেশায় একজন ট্রেন চালক। তো তিনি একদিন তার এই পেশার কারণে তিনি ঢাকা থেকে সিলেট যাচ্ছিলেন ট্রেন ড্রাইভ করে। তো সিলেট যাওয়ার পথে তার সাথে ঘটনাটি ঘটে। তো ঘটনাটি হচ্ছে এমন যে সিলেট যে মেইন স্টেশনটা আছে, তো সেখান থেকে তার আগের যে স্টেশনটা, সেই স্টেশনটা ট্রেনটা কিছুক্ষণের জন্য একটা ব্রেক নেয় একটু সমস্যার কারণে। তো উনি সহ ট্রেনে আরো 2-1 চালক ছিল। পলাশের মুখ থেকে আমি ব্যাপারটা শুনি। তো উনি রেল স্টেশনে নেমে উনি স্মোক করতেন। তো উনি জাস্ট স্মোক করতে করতে একটু হাঁটতেছিলেন একা একা। তো উনি যে পথটা ধরে একটু হাঁটতেছিলেন, যেহেতু উনি এই জায়গায় এর আগে অনেকবার এসেছেন, তো ওনার কাছে পুরো প্লেসটা নোন ছিল। তো উনি হাঁটতে হাঁটতে একটু লক্ষ্য করলেন যে উনি যে পথে উনি হাঁটছেন, তো ওনার পথের সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে এবং যে দাঁড়িয়ে আছে তিনি লাল একটি জামা পরে আছে। তো উনি ভাবলেন হয়তো বা কোনো মহিলা টইলা হইতে পারে, যে কোনো প্রবলেমে পড়ছে, হয়তো এরকম কিছু একটা। তো রাসেল ভাই, যে মহিলাটাকে তিনি দেখলেন তার হাতে একটি লুণ্ঠনের মতো ছিল এবং সেটা থেকে কোনো হারিকেন টাইপের লণ্ঠন। জি। লণ্ঠন, ওকে। তো উনি দেখলেন যে সেখান থেকে তেমন একটা আলো ছড়াচ্ছে না, বাট উনি দেখে বুঝলেন যে ওখানে কে একজন দাঁড়িয়ে আছে। তো উনি সেখানটা গেলেন একটু। তো উনি যখন ওনার ঠিক 10 ফিট কি 15 ফিট দূরত্বে উনি ওনার কাছাকাছি চলে গেলেন, তো উনি লক্ষ্য করলেন যে উনি যার দিকে যাচ্ছেন তিনি তার থেকে ঠিক পিছনের দিকে যাচ্ছেন। এবং পিছনের দিকে যাচ্ছেন আসল ভাই, এমন হচ্ছে যে মানুষ একটা সোজা দাঁড়িয়ে থেকে পিছনে উল্টা হয়ে না ঘুরে, উল্টো হয়ে হাঁটা দিলে যেরকম ভাবে পিছে যায়, তো ঠিক এইরকম। তো উনি একটু ভয় পেলেন। তো উনি ভাবলেন যে এটা নর্মাল কোনো কিছু একটা।
তো উনি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন যে আপনার কি সমস্যা, আপনি তো রাতে এখানে কি আপনি কি ট্রেনে করে কোথাও যাবেন, এরকম কিছু একটা জিজ্ঞেস করলেন তাকে। তো উনি কোনো ওনার কথার কোনো অ্যান্সার দিলেন না। তো উনি আবারও জিজ্ঞেস করলেন যে আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন, আপনি কি কোনো সমস্যায় পড়েছেন। তো তখন উনি যাকে বলতেছেন এই কথাগুলো, তো সে তাকে রিপ্লাই করে যে তোর কি সমস্যা এখানে, তুই তোর কাজে যা। তো এটা শোনার পর উনি একটু মানে ওনার কাছে একটা ব্যাপারটা একটু উইয়ার্ড লাগে যে এরকম করে তো রিপ্লাই দেওয়ার কথা না। তো উনি যেহেতু স্মোক করেন, তো ওনার কাছে আগুন সিগারেট ছিল, তো উনি ভাবতেছিলেন যে খারাপ কোনো কিছু হলে তার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু আমরা শুনি যে আগুন সামনে থাকলে, আগুন কাছে থাকলে কোনো প্যারানর্মাল কোনো কিছু আমাদের ক্ষতি করতে পারে না। তো উনি আবারও জিজ্ঞেস করলেন যে আপনার কি সমস্যা, আপনি এমন করতেছেন কেন। তো এর মধ্যে রাসেল ভাই উনি যখন তাকে দেখে, তো ওনার ফেসটা মানে মাথাটা হচ্ছে কি নিচের দিকে মুখ করা, তার মুখটা ছিল নিচের দিকে, এবং উনি যে লাল জামাটা পরা ছিল এটা দিয়ে তার মুখটা ঢাকা ছিল। তো উনি দেখতে পাচ্ছিলেন না, তার ফেসটা সম্পূর্ণ ক্লিয়ারলি দেখতে পাচ্ছিলেন না। তো উনি লক্ষ্য করলেন যে আমরা যদি কেউ দাঁড়িয়ে থাকি এবং আমাদের নাক বা মুখ দিয়ে যদি কোনো ব্লাড পড়তে থাকে, তো নিচে নিচে যে ব্লাডটা জমা হবে, তো উনি এরকম দেখলেন যে ওই মহিলাটার পায়ের এখানে অনেকখানি ব্লাড জমে আছে, এবং মানে টাটকা ব্লাড যেটা মাত্র বের হচ্ছে। তো উনি এটা দেখার পর উনি আরেকটু ভয় পেলেন এবং উনি বললেন যে আপনি কি আহত হয়েছেন এরকম কিছু। তো এটা বলার সঙ্গে সঙ্গে উনি যাকে বললেন, যে মহিলাটাকে, তো সেই মহিলাটা তার দিকে জাস্ট তার ফেসটা উঁচু করলো এবং তার মাথায় যে ঘোমটাটা দেওয়া ছিল তো সেটা মানে সরায় দিল। তো উনি যেটা দেখলেন সেটা হচ্ছে যে সেই মহিলাটার ডান চোখে যে ভ্রুটা ছিল সেখান থেকে একটা লম্বা কাটা দাগ তার ঠোঁটের এই দিকটা নিচের দিকটা পর্যন্ত আসছে। তো মানে চামড়াটা মানে সরে গেলে যে সাদা যে মাংসটা থাকে মানে সেটা বের হয়ে আসে, এবং সেখান থেকে ব্লাড গুলো পড়তেছে। রাসেল ভাই, আমি আগেই বলেছি যে উনি ট্রেন স্টেশন থেকে নেমে মানে ট্রেন থেকে নেমে সেই স্টেশনের পথ ধরে হাঁটতে থাকতে এই মহিলাটাকে দেখেন। তো উনি এটা দেখার পর উনি ওনার ডান হাতের যে কনিষ্ঠ আঙ্গুলটা ছিল, তো সেই আঙ্গুলটা চেপে ধরে উনি মানে সুরা পড়তেছিলেন। তো উনি জাস্ট পিছনে ফিরে মানে ব্যাক করার জন্য, সেখান থেকে ব্যাক করার জন্য উনি যখনই পিছনে ফিরলেন, তো মানে উনি পিছনে ফিরে যেটা দেখলেন যে উনি মানে স্টেশনের মানে ধারে কাছে কোথাও নেই। উনি মানে গ্রামে যেরকম কবরস্থান থাকে ছোটখাটো, তো উনি এরকম একটা কবরস্থানের ভিতরে। তো এটা আসলে খুবই একটা উইয়ার্ড ব্যাপার যে উনি যেটা দেখলেন যে উনি রেল থেকে নামলেন, রেল স্টেশনে ছিলেন, যে রেল থেকে উনি কিছু দূর এগিয়ে এই মহিলাটাকে দেখছেন। তো বাট এখন উনি যেটা দেখলেন যে উনি ফুললি একটা কবরস্থানের ভিতরে, এবং এখানে আশেপাশে কোথাও রেল স্টেশনের এরকম কোনো কিছুই নেই। তো এটা দেখার পর উনি যখন আবার ঘুরলো, তখন উনি দেখলো যে ওনার সামনে যে মহিলাটা দাঁড়িয়ে ছিল, যার সাথে উনি কোশ্চেন করতেছে এতক্ষণ ধরে, যাকে তিনি দেখতেছেন, তিনি একটা কবরের উপরে দাঁড়িয়ে আছেন এবং উনি তার কবরটার পাশে দাঁড়িয়ে আছেন। তো এটা দেখে উনি সেখান থেকে ভয়ে দৌড় দিয়ে পালানোর জন্য মানে যখনই উনি ভয়ে দৌড় দিলেন সেখান থেকে, তো ওনার মনে হলো যে ওনাকে পিছন থেকে কে একজন ধাক্কা দিয়ে ফেলে দিছে। তো সেখান থেকে ধাক্কা দেওয়ার পর তিনি সেখানে সেন্সলেস হয়ে যান। তো সকালবেলা যখন ওই গ্রামের আশেপাশের লোকজন যখন এই পথে যাতায়াত করতেছিল, তো তখন তারা তাকে এখান থেকে রিচ করে এবং তাকে জিজ্ঞেস করে যে আপনি এত রাতে এই কবরস্থানে কি করতেছিলেন। তো ওনাকে যখন জিজ্ঞেস করা হয়, তো উনি সম্পূর্ণ ঘটনা তাদেরকে খুলে বলে। তো সম্পূর্ণ ঘটনা খুলে বলার পর উনি যথারীতি সেখান থেকে অন্য যানবাহনে করে উনি ওনার বাসায় চলে আসে। উনি সিলেটে একটা কোয়ার্টারে ছিলেন। তো রাসেল ভাই, ইন্টারেস্টিং ব্যাপার এটা হচ্ছে যে উনি যখন ওনার বাসায় চলে আসে এবং পরবর্তী দিনে উনি যখন আবার ওনার সিলেট স্টেশনে যায়, রেল স্টেশনে যায়, তো উনি ওনার যারা কলিগ ছিলেন, যারা ওনার সাথে সহচালক ছিলেন, তো তাদের মুখে যেটা শুনে সেটা হচ্ছে যে তারা বলতেছে যে উনি নাকি সেদিন রাতে রেল থেকে নেমে কিছুক্ষণ পর ঘুরে আবার রেলের মধ্যে মানে তাদের সাথে এসে যোগ দিচ্ছেন এবং তাদের সাথেই সে রেল চালিয়ে নিয়ে তিনি সিলেট পর্যন্ত আসছেন। তো তার কাছে যে কোশ্চেনটা যে সেটা হচ্ছে যে উনি তো কবরস্থানে ছিলেন এবং কবরস্থানের সেন্সলেস অবস্থায় সারা রাত সেখানে ছিলেন, এবং সকালবেলা তাকে সেখানকার লোকজন মানে তাকে রিচ করে তাকে বাসায় ফিরে দেয়, মানে বাসায় পাঠায়। তো উনি তাদেরকে কোনো মতেই বিশ্বাস করাতে পারেননি যে উনি সেদিন রাতে ট্রেনে আর ব্যাক করেননি। তো এটা খুবই একটা উইয়ার্ড ব্যাপার ছিল। এবং উনি বলেছেন যে ওনার লাইফে এই 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 ফুল পেশার যে লাইফটা ওনার ছিলেন, তো উনি বলছেন যে এরকম ঘটনা ওনার সাথে আর কখনো ঘটেনি, এবং কারোর সাথে যে এরকম ঘটছে উনি এরকম কোনো এক্সপিরিয়েন্সও কারো মুখ থেকে শুনেননি। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। এবং ভদ্রলোকে তো আপনি খুব ভালোভাবে চেনেন। জি রাসেল ভাই, উনি এখন আর সেই পেশায় নেই। তার নাম হচ্ছে মোহাম্মদ জহিরুল হক।
আচ্ছা, উনি এখন আর সেই পেশায় নেই, মানে উনি রিটায়ার করে গেছেন। জি জি। অলরাইট, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। ফিরে আসছি আপনার কাছে আরো একবার। আমরা এছাড়াও মাঝখানে দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের ফেসবুকে পোস্ট করছেন। আমাদেরকে উদাসী শরীফ SMS করেছেন, লিখেছেন অসম রকিং ভূত FM। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, এবং আমাকে মিরাজ আহমেদ আকাশ SMS করে বলেছেন যে আজ একটুও ভয় পাচ্ছি না, আপনি সত্যিই ব্যতিক্রম। আমাদেরকে SMS করেছেন এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে আলিফুজ্জামান হাসান এবং আচ্ছা আলিফুলস হাসান। আচ্ছা, লাস্টের কাহিনীটা তার কাছে ভালো লাগেনি, মানে এর আগে যে কাহিনীটা হয়েছে সেটা তার কাছে ভালো লাগেনি। আমাদেরকে এছাড়াও আরো অনেকে SMS করছেন, ফেসবুকে পোস্ট করছেন। আপনি যদি পোস্ট পাঠাতে চান আমাদের কাছে, তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের অ্যাড্রেসটা মনে রাখতে হবে www.facebook.com/রেডিও ফুর্তি। আমাদেরকে ইনোসেন্ট সাগর লিখেছেন অসম হচ্ছে, আমাদেরকে SMS করছেন। এছাড়াও দেখতে পাচ্ছি কল্পকথা কল্পনা, তিনি বলছেন ভালো লাগে কিন্তু ভয় লাগছে না, কি মুশকিল, কি করতে পারে আপনার জন্য আমি ঠিক বুঝতে পারছি না। আমাদেরকে SMS করেছেন ইঞ্জিনিয়ার সুমন, লিখেছেন লালবাগ আমার এলাকা, বাহ চমৎকার। আমাদেরকে ইমন SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন, পোস্ট করেছেন, এগুলো সব নাবিলা আমাদেরকে পোস্ট পাঠিয়েছেন এখানে দেখতে পাচ্ছি। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং জেনে নেব তার পরিচয়, কোথা থেকে আপনি এসেছেন, প্লিজ একটু যদি বলতেন। হ্যালো লিসেনার, আমি আজাদ মুন, বাড্ডা থেকে এসেছি। ওকে, আমরা চলে যাই ঘটনায়। ঘটনাটা আমার সাথেই ঘটে। আমি ঈদে বাড়ি যাওয়ার জন্য যখন রওনা দেই, ঈদের 2 দিন আগের ঘটনা। আমার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুরের রায়পুরে। তো আমি 6টার সময় রওনা দিই। বাসে যখন উঠি তখন বাস ভালোভাবে চলে এবং জ্যাম ছাড়াই ছিল বলেই আমরা 11টার দিকে লক্ষ্মীপুর পৌঁছাই। ঢাকাতে যাত্রীর ভিড় বেশি থাকার কারণে আমাদেরকে লক্ষ্মীপুরে নামিয়ে দেওয়া হয় এবং একটি সিএনজি ঠিক করে দেওয়া হয়। সিএনজি ঠিক করে দেওয়ার পর আমরা 5 জন ছিলাম। তো আমরা 5 জন এই সিএনজিতে করেই রায়পুরে যাওয়ার চিন্তা ভাবনা করি এবং আমরা যাই। তো মাঝপথে একটা জায়গা আছে সর্দার বাড়ি নামে, তো ওখানে 2 জন লোক নেমে যায়। তো সিএনজি খালি হওয়ার কারণে সামনে রাখালিয়া নামে একটা জায়গা আছে, সেখান থেকে একটা লোক ড্রাইভার নেয়। তো লোকটা আমার পরিচিত ছিল, আমার দূরসম্পর্কের এক চাচার বন্ধু, তাদের পাশাপাশি দোকান ছিল। তো তাকে দেখে আমি সালাম দেই যে আঙ্কেল কেমন আছেন জিজ্ঞেস করি। তো সে জাস্ট বলে হ্যাঁ ভালো আছি, এটা বলেই সে ড্রাইভারের পাশে বসে আমাদের সাথে রায়পুরে আসে। রায়পুরে আসার পর আমি বলি যে আঙ্কেল এত রাত্রে, ওনার বাড়িটা একটু দূরেই ছিল, তো আমি বলি আঙ্কেল এত রাত্রে আপনি কিভাবে যাবেন, আপনি তুই পাবেন না, তো আপনি চলেন আমাদের বাসায় আজকে থাকবেন। তো বলে না আমার আসলে কাজ আছে, তুমি এই প্যাকেটটা তোমার চাচাকে দিও, যে চাচা আর কি ওনার বন্ধু ছিল তাকে দিতে বলেছিল। তাই বললাম আচ্ছা ঠিক আছে, তাই বলে আমি প্যাকেটটা নিয়ে নেই। তো আসলে রাসেল ভাই, যে সিএনজিতে আসার সময় একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে উনি যখন ওঠে তখন সিএনজিটা অনেক ভার হয়ে যায় এবং আমাদের মনে হয় যে অনেক সময় লাগতেছে। তো আধা ঘন্টা মিনিমাম লাগার কথা থাকে, কিন্তু সেদিন আমাদের প্রায় 1 ঘন্টার মতো লাগে লক্ষ্মীপুর থেকে রায়পুর আসতে। তো আসার পর রাত্রে আমি আর আঙ্কেলের বাসায় যাই নাই, যেহেতু 12টার কাছাকাছি বেজে গিয়েছে। ঘুমিয়ে পড়ি এবং সকালে আমি চাচাকে গিয়ে বলি যে চাচা, দুলাল আঙ্কেল আপনাকে এটা দিয়েছে। তো আঙ্কেল তখন আমার দিকে বেশ বড় বড় করে তাকায়, বলে দুলালকে তুই কোথায় পেয়েছিস? তো বললো আমি কালকে যখন ঢাকা থেকে আসছিলাম, তো তখন বাস স্ট্যান্ডে যখন নামি তখন উনি আমাকে এটা দিল। আঙ্কেল তখন বলে যে দুলাল তো রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, প্রায় 2 মাসের মতো হবে। তা আমি বললাম যে না আঙ্কেল, দুলাল আঙ্কেলই তো দিল। তো তখন আঙ্কেল প্যাকেটটা খুলে দেখলো কি তার ভিতরে 10,000 টাকা আছে। তো আমি যখন শুনলাম যে আমি কোন একটা মৃত লোক আমাকে টাকাটা দিল, তখন আমি খুব ভয় পাচ্ছিলাম এবং আমি সারাদিন আমি বাসায় ছিলাম, কোনো দিকে যাচ্ছিলাম না। আর আমার মাথার ভিতরে শুধু এটা চিন্তা করছিলাম যে এটা কিভাবে সম্ভব। তো আমি রাত্রে শুতে যখন যাই তখন আমার খালি এই ব্যাপারটা আসতেছিল যে আমি কিভাবে আসলাম, কার সাথে আসলাম, আঙ্কেল এটা কি বললো। তো এরকম চিন্তা করে করে আমি ঘুমাইতে না পেরে আমার একটা ফ্রেন্ডকে ডাকি, একসাথে আমরা ওদিন রাতে থাকি। তো সকালবেলা আসলে আমি একটা ব্যাড নিউজ, সেটা হচ্ছে
আমি যে চাচাটাকে টাকাটা দিয়েছিলাম সেই চাচাটা মারা গেছে। আপনার নিজের চাচা? আমার দুঃসম্পর্কে আর কি, আমার আব্বুর দুঃসম্পর্কে আচ্ছা। চাচাতো ভাই, আমার ওভাবে চাচা হয়। তো মারা গেছে শুনে আমি তো আসলে টোটালি শক, যে এটা কি হলো। তো আসলে রাসেল ভাই, এখানে একটা জিনিস মিরাকেল, সেটা হচ্ছে এই যে আমি রাত্রে দেখেছিলাম যে আমার ওই চাচাকে হয়তো কেউ গলা টিপে ধরতেছে, এরকম একটা স্বপ্ন আমি দেখেছিলাম। তো আমি আসলে ওটা এরকম রাত্রে ঘুম ভেঙে গিয়েছিল, তো চিন্তা করেছি হয়তো সারাদিন এটা নিয়ে ভাবছি, এই জন্য হয়তো এরকম একটা কিছু ঘটতেছে। তো আসলে এটা আমি চিন্তা করি না। তো পরে আমি গেলাম চাচাকে দেখার জন্য এবং চিন্তা করলাম যে আসলেই যেহেতু ভূত এফএম আমি রেগুলার শুনি, তো বললাম যে দেখি এই চাচার গলায় কি আসলে কোনো স্পট পাওয়া যায় কিনা। তো আমি দেখেছি চাচার আসলে গলাটা লাল হয়ে আছে। আমি এখানে প্রচন্ড ভয় পাই এবং আমি খুব দ্রুত চলে আসি বাসায়। এসে আমি এই ব্যাপারটা আসলে কাউকে বলতে চাচ্ছিলাম না, বলতে পারতেছিলাম না যে কি করব আমি, আসলে ব্যাপারটা কি হবে। তো এরকম করে আমি বেশ মানে বহুত ভয়ে এই দিনগুলো কাটিয়েছি এবং পরে আমি জানতে পারি যে আসলে এখানে একটা ঘটনা ঘটেছিল যে আঙ্কেল আর কি তার কাছে 10,000 টাকা পেত এবং সে মারা যাওয়ার পর যেহেতু পাশের দোকান ছিল এই জন্য হয়তো হাওলাত বরাদের একটা ব্যাপার স্যাপার ছিল। তো এই জন্য আঙ্কেল মনে হয় ওনাকে বেশ মাঝে মাঝে ওই নিজে থেকে আর কি হয়তো মজা করে কিনা সেটা জানি না, তো যেটা শুনেছি আমি যে বেশ করতো যে আমার টাকা না দিয়ে মারা গেল আর মরার সময় পাইলো না, এরকম অনেক কিছুই বলতো আর কি। তো আমার মনে হয় যে রাসেল ভাই এই যে গালাগাল করা বা এইসব কারণে হয়তো বা তাকে কোনো একটা রূপ ধরে আসে বা কোনো জিন বন্য কেউ এসে তাহলে এই ঘটনাটা ঘটিয়েছে। আর এটার পর থেকে আসলে আমি ওই চাচিকেও আসলে ব্যাপারটা আমি ক্লিয়ার করি নাই যে আসলে আমি এরকম স্বপ্ন দেখেছিলাম। তো আমার সবচেয়ে মিলে গেছে যে এই স্বপ্নের ব্যাপারটা আর বাস্তবটা কিভাবে মিলে গেল। আমি রাত্রে জাস্ট দেখলাম যে সে তাকে গলা টিপে কেউ মেরে ফেলতেছে, সকালে আমি সেই ঘটনাটাই শুনলাম। জাস্ট এটাই হচ্ছে গিয়ে আমি শকড। আর এরপর থেকে আমি এখন নিজে থেকে ঘুমাইতে পারি না, একটু সমস্যা হয়। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের জীবনে অনেক সময় এরকম অদ্ভুত অদ্ভুত সব ঘটনার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয় এবং আপনাদের জীবনেও এরকম অসংখ্য ঘটনা আছে হয়তো। অনেক সময় স্বপ্ন যদি বাস্তবের সাথে না মেলে তাহলে আমরা সবচাইতে বেশি খুশি হই। অনেক সময় স্বপ্ন যদি বাস্তবের সাথে মিলে যায় তাহলে আমরা সবচাইতে বেশি খুশি হই। আসলে স্বপ্নটা কেমন হচ্ছে বা আমরা কি চাইছি সেটার উপরে ডিপেন্ড করছে সবকিছু। তো আমার মনে হয় যে আপনারা ঘটনা তো পাঠাবেনই, কিন্তু যে যেখানেই থাকেন না কেন সুরক্ষিত থাকেন। আর সেই সাথে আমি একটা জিনিস আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যে আপনাদের হঠাৎ করেই যে মানে কোনো কোনো জিনিস আসলে জানতে চাওয়া ভালো, আর কোনো কোনো জিনিস বোধহয় না জানতে পারাটাই সবচাইতে বেশি ভালো। আমার যেটা মনে হয় যে আমরা যখন কোনো জিনিস ইগনোর করি তখন অনেকটাই ভালো থাকে, কিন্তু কোনো জিনিস যখন আমরা একটু খুঁজে দেখতে যাই তখন সেই জিনিসটা হয়তো অন্য একটা অর্থ দাঁড়ায়, অন্য একটা পরিস্থিতি দাঁড়ায় এবং অন্য একটা দিক উন্মোচিত হয় যেদিকে আমরা হয়তো হাঁটতে চাই না, যেদিকে হয়তো আমরা যেতে চাই না। আমাদেরকে সজীব এসএমএস করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি সোহেল এসএমএস করেছেন আমাদেরকে, সাদিকুল এসএমএস করেছেন আমাদেরকে, নিয়ামুল আমাদেরকে, তাশরিফ এসএমএস করেছেন আমাদেরকে, কাজল হাসান আমাদেরকে, ইমরান এসএমএস করেছেন এবং তিনি বলছেন ভয়ে ঘেমে গেছি। আমাদেরকে সজীব এসএমএস করেছেন আমাদেরকে, এছাড়াও সোহেল, অনামিকা আমাদের এসএমএস করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি এমডি সাদেক, বাবু আহমেদ আমাদের এসএমএস করেছেন, চাঁদনি মংলা থেকে আমাদের এসএমএস করেছেন, তিনি বলছেন ঘুম আসছে তারপরে তিনি শুনছেন আমাদের এই প্রোগ্রাম। প্রান্ত আমাদের এসএমএস করেছেন এবং তিনি লিখেছেন যে আমি তার এসএমএস একটাও পড়ি না, আই এম রিয়েলি সরি, বাট আমি আপনার এসএমএস না পড়ার কোনো কারণে হয়তো আপনার এসএমএসটা আমি সামহাও মিস করেছি। তিলোভা আমাদের এসএমএস করেছেন চট্টগ্রাম থেকে, আমাদেরকে এসএমএস করেছেন সুপ্তি এবং আমাদেরকে এসএমএস করেছেন রাজু এবং আমাদেরকে এছাড়াও আরো অনেকে এসএমএস করছেন এবং করছেন। আপনি যদি এসএমএস করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠাতে হবে 9840 নাম্বার। যদি আমাদের কাছে ঘটনা পাঠাতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনার আমাদের ইমেল অ্যাড্রেস জানতে হবে এবং আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHTTFM@radiofurti.fm। এখানে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটা সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন।
আর অবশ্যই শুরুতে উল্লেখ করুন যে এই ঘটনাগুলোকে আপনি এখানে এসে নিজে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আমরা আপনাদের এই ঘটনাগুলো পড়ে শোনাবো। আর যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা সরাসরি ঘটনাটি মোবাইলে রেকর্ড করে আমাদের কাছে পাঠিয়ে দিন। চিন্ময় সরকার জয় আমাদের SMS করেছেন এবং তিনি SMS না, ফেসবুকে পোস্ট পাঠিয়েছেন যে আই এম জয় ফ্রম নেত্রকোনা, ভাইয়া চরম লাগছে। এবং আমাদেরকে বিল্লাল হুসাইন পোস্ট দিয়েছেন যে ভয় লাগছে হালকা হালকা। মোহাম্মদ আলামিন আমাদের SMS পোস্ট দিয়েছেন এখানে এবং লিখেছেন খুব ভালো লাগছে, এবং বলছেন যে বাট পোস্ট পড়েন না কেন, এই তো পোস্ট পড়ছি তো। আমাদেরকে নাসের রেজা SMS করেছেন এবং তিনি বলছেন যে অনেক মজা লাগছে শুনতে, ফার্স্টের ঘটনাটা মনে হয় তার ভালো লেগেছে, এরকম কিছু একটা তিনি লিখেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি পাইরেটস অর্কো SMS করেছেন এবং তিনি বলছেন লাস্ট স্টোরিটা অনেক ভালো লাগলো, এবং তিনি অনেক বড় একটা ফ্যান আমাদের রেডিও ফুর্তির। এই পোস্টটি তিনি পাঠিয়েছেন। আপনি যদি ফেসবুকে পোস্ট করতে চান তাহলে চলে যান www.facebook.com/radiofurti ভূত FM, লাইক দিয়ে কমেন্ট করুন। আমরা একটা ছোট্ট বিরতি নিতে হবে আমাদের, এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো আরো চরম কিছু ঘটনা নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি। আর ইন দ্য মিন টাইম আমাদের অবশ্যই SMS পাঠাতে ভুলবেন না। SMS করে জানিয়ে দিন কোন ঘটনাটি সবচাইতে বেশি ভালো লাগছে, কোন ঘটনাটি আপনাদের ভালো লাগছে না। আমরা একটা বিরতি নিয়ে আবারও ফিরে আসছি। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Hot FM, haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি ঘড়িতে সময় রাত 1:32। আমি রাসেল আছি সাথে, এবং আজকের অতিথিরা আমার সাথে রয়েছেন। এই মুহূর্তে আমি আবারও ফিরে আছি দিনারের কাছে, তার কাছে আরো একটি ঘটনা আছে সেটা শোনার জন্য। দিনার প্লিজ আপনার নেক্সট ঘটনা। রাসেল ভাই, ধন্যবাদ আপনাকে। রাসেল ভাই, এই ঘটনাটি হচ্ছে আজিমপুর কবরস্থানকে নিয়ে। তো আমি সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম হচ্ছে ইউনুস, এবং এটা 89 or 90 দিকের একটি ঘটনা। 89। জি। ওকে। তো উনি এখন যেমন রাসেল ভাই আমাদের কবরস্থানে যেমন একটা নিয়ম হয়ে গিয়েছে যে 10টার পর কোনো লাশ দাফন করা হয় না, তো তখন এই নিয়মটা এরকম করে বিল্ড আপ করা হয়নি, জাস্ট সবাই একটু মেনটেন করতো, এবং এমার্জেন্সি কোনো লাশ চলে আসলে সেটাকে দাফন করা হতো, এবং দাফনের যে কাজগুলো ছিল সেই কাজগুলো করা হতো। তো সেদিন একটা লাশ আসে ওনার কাছে। উনি কবরস্থানে যেহেতু কাজ করতেন, তো ওনার হাতে সে কাজটা এসে পড়ে। তো উনি কবরটা মানে যখন খুঁজতেছিলেন, তো তখন তিনি যে তার রিলেটিভ যে মারা গেছে তার রিলেটিভের মুখে মানে শুনতে পায় যে মানে একটু জিজ্ঞেস করে যে মানে কিভাবে মারা যায়। তো তারা তাকে বলে যে যার লাশ এটা সে সুসাইড করেছে। তো তখন সুসাইড করা কোনো লাশ আসা বা সুসাইড করা, তো সেটা নিয়ে মোটামুটি সবাই একটু আলোচনা করতো যে এটা কেন করলো। তো উনিও যে মানে কাজ করতে করতে তাদেরকে জিজ্ঞেস করতে থাকে যে কেন সুসাইড করলো। তো তখন তার রিলেটিভরা বলে এটা একটা মানে রিলেশন রিলেটেড কোন একটা কারণে, এবং যে সুসাইড কমিট করেছে সে খুব নামাজি একজন ব্যক্তি ছিল। তো জাস্ট উনি যখন লাশটা আসে সেখানে, তো লাশটা যথারীতি দাফন করার সময় উনি ছিলেন সেখানে, এবং লাশটা দাফন করার সময় তিনি তার মানে চেহারাটা স্পষ্ট দেখেন, এবং লাশটা যথারীতি দাফন করা হওয়ার পর সে কবরে যে বাকি যেসব আনুষঙ্গিক কাজগুলো ছিল যে মাটি দেওয়া, সেগুলো উনি যথারীতি করে। তো উনি ওনার সে লাশের কবর দেওয়ার কাজটা শেষ করে উনি জাস্ট এখন আমাদের আজিমপুর কবরস্থানে যে মসজিদ এবং যে জানাজা ঘরটা আছে তখন সেটা সেরকম ভাবে বিল্ড আপ করা হয়নি। এখন যে স্ট্রাকচারটা সেই স্ট্রাকচারটা তখন তেমন একটা ছিল না, মানে এরকম একদম বিল্ড আপ ছিল না। তো উনি সে কবরস্থানের ভিতরে মসজিদে শুয়ে পড়েন। তো উনি যে রুমটায় ঘুমান, তো উনি ঘুমান ঠিক রাত 1:30 কি 2টা এরকম একটা টাইম হবে। তো এরকম একটা সময় এসে তার রুমের জানালার মধ্যে কেউ একজন এসে নক করতেছে। তো নক করে বলতেছে যে ভিতরে কে আছেন, বের হন। তো উনি জাস্ট ঘুমিয়েছিলেন, উনি জাস্ট ঘুম থেকে উঠে জানালাটা খুলেন। তো জানালাটা খুলে দেখলেন যে একজন লোক দাঁড়িয়ে আছে, তাকে বলতেছে যে একটি লাশের জানাজা আছে, আপনাকে আসতে হবে। তো উনি একটু মানে চমকে যায় যে এত রাতে জানাজা। তো এখন যেমন এরকম নিয়ম হয়েছে যে 10টার পর দাফন করেন, ওইরকমই ওই সময় এই নিয়মটা ছিল না, বাট মেনটেন করা হতো মোটামুটি। তো উনি জাস্ট একটু রেডি হতে থাকেন। তো তখন আবারও জানালায় নক করে বলা হয় যে একটা লাশের জানাজা ছিল, আপনি আসেন। তো উনি এবার দ্বিতীয়বার শোনার পর যথারীতি উনি মানে জামাটা চেঞ্জ করে
বের হবেন কিনা এরকম মানে একটা চিন্তা মানে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান যে এত রাতে যাওয়াটা ঠিক হবে কিনা। তো এখন মানে থার্ড টাইম সেই লোকটা তাকে মানে খুব রাগান্বিত ভয়েসে মানে একটু মানে জোরে বলতে থাকে যে আপনি এখনো বেরোচ্ছেন না কেন, আপনার জন্য আমরা সবাই অপেক্ষা করতেছি। তো এটা শুনে রাসেল ভাই উনি বের হন রুম থেকে। তো উনি যে লোকটাকে দেখলেন তিনি আলখোল্লা পরা ছিলেন। তো উনি তার সাথে চলে যায়। এখন যেখানটা জানাজা পড়ানো হয় আজিমপুর কবরস্থানে, উনি সেদিকে চলে যান। তো উনি সেদিকটা গিয়ে দেখেন যে সেখানে 25-30 জনের মতো লোক আলখোল্লা পরে দাঁড়িয়ে আছে, যে জানাজা পড়ার সময় আমরা যেভাবে দাঁড়াই ঠিক তারা সবাই ওইভাবে দাঁড়িয়ে আছেন। এবং উনি বুঝলেন যে সবাই উনার জন্যই ওয়েট করতেছে। তো উনি যথারীতি সেখানে যায়, তো গিয়ে দাঁড়ায় এবং জানাজা পড়ার জন্য প্রিপারেশন নিতে থাকে। তো আমরা যখন কারো জানাজা পড়াই আমরা দেখি যে লাশটা সামনে রাখা হয়। তো উনি প্রথম যখন সেখানটা গেলেন, তো উনি দেখলেন যে সবাই দাঁড়িয়ে আছে। রাসেল ভাই একটু পর কি 5 কি 10 সেকেন্ড হবে, একটু পরে উনি যেটা দেখলেন, যেটা মানে উনি মানে ভাবতেও পারেন না যে উনি এরকম বিষয়টা দেখবেন। উনি দেখলেন যে যে লাশ, একটা কাফনে মোড়া একটা লাশ সবার থেকে উপরে জাস্ট শূন্যে ভাসছে, সবার সামনে শূন্যে ভাসছে। এবং লাশের মুখের অংশে যে কাফনে কাপড়টা ছিল সেটা মানে ঝুলে আছে। এবং তিনি সেই লাশটাকে স্পষ্ট দেখলেন এবং তিনি চিনতে পারলেন যে এই লাশটাকেই উনি আজকে সন্ধ্যায় যেটাকে কবর দিয়েছেন এবং যে লাশটার জন্য তিনি কবর খুঁজেছিলেন, এটা সেই লাশটি। তো এটা দেখে উনি রীতিমতো খুবই ভয় পান। তো ভয় পাওয়ার পর উনি মানে জাস্ট নিচের দিকে তাকিয়ে দেখলেন যে যে সবাই যে আলখোল্লা পরা ছিল, মানে উনি কারো মানে পায়ের পাতা যেটা মানে গোড়ালির নিচের যে অংশটুকু এটা মানে কারো ছিল না। উনি যেটা বলেন যে উনি কারো গোড়ালির নিচের অংশটুকু কারো দেখেনি। তো এটা দেখে উনি রীতিমতো খুবই ভয় পেয়ে যান। তো উনি ভয় পাওয়ার পর রাসেল ভাই জাস্ট উনি যখন ভয় পেয়ে দাঁড়িয়ে আছেন তখন দেখলেন যে সামনে যে 20-25 জন লোক ছিল তার সামনে সবাই তার দিকে ঘুরে তাকিয়ে আছে। তো উনি যেমনটা বললো যে যেটা হয়তো বা আমি বলে বোঝাতে পারবো না, উনি হলে অথবা খুবই সুন্দর করে বোঝাতে পারতেন। তো উনি যেমনটা বললো যে আমাদের একটা মানুষের চেহারায় যেমন চোখের একটা শেপ আছে, তারপর নাক মুখের যে একটা শেপ থাকে, তো উনি বললেন যে প্রতিটা মানুষেরই চেহারা দেখতেছি, বাট চোখ নাক মুখ এগুলোর কোনো শেপই ছিল না তাদের চেহারাটার মধ্যে। তো এটা ওনার কাছে খুবই ভয়ের ভয়ের মনে হয়েছে এবং উনি রীতিমতো খুবই ভয় পেয়েছেন এটা দেখার পর। তো এটা দেখার পর উনি বলতেছিল যে তাদেরকে যে আমি তো আপনাদের কোনো ক্ষতি করি নাই, আমাকে ছেড়ে দেন, আমি চলে যাই। তো এটা বলার সঙ্গে সঙ্গে রাসেল ভাই যে ওনাকে ডেকে নিয়ে আসছে ওনার কিন্তু চেহারা অবয়বটা ছিল। তো উনি তার হাতটা ধরে বলতেছে যে জানাজাটা তো আছে, জাস্ট বলতেছে জানাজাটা পড়া শেষ হলে শুধু কবরটা দিয়ে চলে যান, থাকেন আপনি। তো উনি রীতিমতো ভয়ে মানে চিল্লাচিল্লি শুরু করে দিছে। তো উনাকে যে নিয়ে আসছে উনি তার দিকে তাকিয়ে দেখলেন যে তার চোখ দিয়ে মানে একজন মানুষ কান্না করলে যেভাবে পানি বেরিয়ে পড়ে, তো পানি পড়তে থাকে, তো উনি দেখলেন তার চোখ দিয়ে মানে মানে ব্লাড পড়তেছে। তো এটা দেখে রাসেল ভাই উনি খুবই ভয় পান। তো ভয় পাওয়ার পর উনাকে একটা থাপ্পড় দেওয়া হয় যার সাথে ঘটনাটি ঘটে। তো উনি সেখানে সেন্সলেস হয়ে পড়ে যান। তো সকালে যারা কাজ করতে আসে আজিমপুরে, তার বাকি যেসব সহযোগীরা আছেন, তো তারা এসে তাকে সেখানে সেন্সলেস অবস্থায় পান। তো এই ঘটনাটা ঘটার পর মানে ওখানে যারা কাজ করে তারা মোটামুটি সবাই এই ঘটনাটি জানে এবং এটা ওই জায়গার মোটামুটি অনেকেই এই ঘটনাটি জানে। এবং আমরা অনেকে বলি যে কবরস্থানে অনেক ধরনের বা অনেকে বলে থাকে যে কবরস্থানে বিভিন্ন জিনিস খারাপ জিনিস দেখা যায় না, কিন্তু আমি অনেকের মুখে শুনেছি যে রাসেল ভাই দুষ্ট প্রকৃতির যেসব জিনগুলো আছে তারা মোটামুটি অনেককে বিভিন্ন ভাবে কবরস্থানের ভিতরে ভয় দেখায়। আচ্ছা, যাই হোক, আমরা আমরা সেটা অবশ্য আমি জানি না, বাট আপনি শুনেছেন যে যার কাছ থেকে ঘটনাটি তিনি মনে হয় আপনাকে নামও বলতে বলেছেন। জি জি জি, তার নাম হচ্ছে ইউনুস। ইউনুস, রাইট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবং আপনার আরো অনেক ঘটনা বাকি আছে, আপনাদের সেই 3 রাস্তার মোড়ের কিছু ঘটনা, জি রাসেল ভাই, আরো কিছু বাসার ঘটনা, এবং যেগুলোর জন্য আপনি বলছিলেন যে আরো 3-4টা মনে হয় ঘটনা বাকি জি আছে রাসেল না? ভাই, আমি আপনাকে ওই যে রাস্তা রিলেটেড কিছু ঘটনা বলি। আমার মনে হয় যে আজকে সেগুলো শোনা সম্ভব হবে না, আমরা নেক্সট উইকে ডেফিনেটলি আপনার কাছ থেকে আবার সেগুলো শুনবো। আপনার এটা 2 পর্বে আসলে ভাগ করতে হবে, কারণ আরো অনেকগুলো ভালো ভালো ঘটনাগুলো থেকে গেছে। যাই হোক, কারণ আমাদের আরো অতিথি আছেন যাদের সাথে আমাদের সব মানে ঘটনা যারা শেয়ার করবেন। যাই হোক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো এবং বিরতির পরে আবার এক্ষুনি ফিরে আসছি। আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
Foot FM. Haunted by Airtel. ফিরে এলাম আবার আমি রাসেল। ঘড়িতে সময় রাত 1:42 শুনছেন সব সময় রেডিও ফুর্তি। সাউন্ডটা বাড়ান, রেডিও ফুর্তি বাজান, কারণ চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর একের পর এক দারুণ দারুণ সব ঘটনা আমরা শুনে যাচ্ছি এবং আপনারা আমাদের সঙ্গে আছেন। দেখতে পাচ্ছি ফেসবুকে অনেকেই, যেমন আমাদেরকে মানিক রবি SMS করেছেন এবং তিনি বলেছেন যে ঘটনাটা ভালো লেগেছে। কি ঘটনা আমি ঠিক বুঝিনি, এর ঘটনা বলেছেন, মানে হয়তো এর আগের বা এরকম কিছু বোঝাতে চেয়েছেন। পোস্ট, ফেসবুকের পোস্ট। আমাদেরকে নিসার SMS করেছেন হালি শহর চিটাগাং থেকে। এছাড়া আমাদের SMS বলছি পোস্ট করেছেন আহসান হাবিব, আমাদের SMS পোস্ট করেছেন নাকালপাড়া মহাখালী থেকে। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি যে ইউনুস উদ্দিন রাকিব এখানে পোস্ট পাঠিয়েছেন। নাজিম উদ্দিন আমাদের এখানে পোস্ট করেছেন এবং এছাড়াও দেখতে পাচ্ছি আরো কিছু পোস্ট আমি দেখতে পাচ্ছি এখানে। রকস্টার সংগ্রাম ঘোষ এছাড়া আমাদেরকে SMS করছেন, পোস্ট করছেন দেখতে পাচ্ছি। কেয়ারলেস সাইকো এছাড়াও আরো অনেকেই পোস্ট পাঠাচ্ছেন। আপনি যদি পোস্ট পাঠাতে চান তাহলে চলে যান www.facebook.com/radiofurti এই অ্যাড্রেসে এবং সেখানে আপনি অবশ্যই আপনার পছন্দের কথাগুলো জানাতে পারবেন। আপনার ইচ্ছে মতো আপনার যে ঘটনাগুলো শুনতে ইচ্ছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং যে ঘটনাগুলো আপনি, যে ধরনের ঘটনা আপনি শুনতে আগ্রহী। আমি দেখতে পাচ্ছি এখানে প্রিন্স পারভেজ পোস্ট করেছেন লাভ ভূত এফএম। আমাদেরকে এখানে দেখতে পাচ্ছি আরো অনেকেই। আলামিন আমাদের SMS এখানে পোস্ট করেছেন অসম। এছাড়াও আরো অনেকেই, আপনিও চাইলে তাদের সাথে জয়েন করতে পারেন এবং আপনি আপনার মতামতটা শেয়ার করতে পারেন সবার সাথে। এছাড়াও SMS করেছেন আমাদেরকে সুমন নেত্রকোনা থেকে। আমাদেরকে রামিসা আমাদের এখানে SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি ডেঞ্জার ম্যান অন্তর। এছাড়াও জামান মিরপুর 14 থেকে আমাদের SMS করেছেন শামিন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি সৈয়ব মিরপুর 1 থেকে এবং তিনি বলছেন যে ভয়ে বাথরুমে পর্যন্ত যেতে কষ্ট হচ্ছে তার। আমাদেরকে জুয়েল SMS করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি সুমন আচ্ছা SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আরো অনেকেই। আপনি SMS করতে চাইলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর একজন অতিথি আছেন, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো। হ্যালো লিসেনার্স, আমি আহমেদ বিজয়, আমি এসেছি গাজীপুর থেকে। শুনি আপনার ঘটনা। আমার সাথে যে ঘটনাটি ঘটে এটি আমার বাস্তব জীবনে ঘটে যাওয়া। যে ঘটনাটি মনে হলে আজও আমার ভয়ে শরীর শিরশির করে ওঠে। যে ঘটনাটি আমার কাছে একেবারে অপ্রত্যাশিত ছিল। ঘটনাটি ঘটে 2009 সালে। 2009 সালে আমার আপুর বিয়ে হয় চাঁদপুরে। তো আমি আর আমার ছোট ভাই ওইখানে আপুর সাথে বেড়াতে যাই। তো এখানে যাওয়ার পর আমার 2-3 দিন খুব ভালোই কাটে। তো একদিন আমি হঠাৎ করে আমাদের দুলাভাই, তাদের যে বাসা থেকে প্রায় 1.5 কিলোমিটার দূর হবে, অত দূর। তো আমি বিকেলের দিকে হাঁটতে হাঁটতে বাজারের দিকে চলে যাই। তো বাজারের সামনে আবার একটা নদী আছে, তো ওইখানটাতে যেয়ে আমি অনেকটা সময় কাটাই। তো হঠাৎ করে মাগরিবের আজান দিয়ে দেয়। তো আমি আবার বাজারের দিকে ব্যাক করি, বাজারে আসি। তো ওইখানে অনেকক্ষণ বসে থাকার পর প্রায় সন্ধ্যে 7টা বেজে যায়। তো আমি বাসার দিকে রওনা দিই। তো বাসার দিকে আমি যাচ্ছি, তো 1.5 কিলোমিটার রাস্তা, তেমন কোনো লোকজনই নাই রাস্তায়। রাতটা ছিল জ্যোৎস্না রাত। রাস্তায় খুব অন্ধকার ছিল, কারণ দুই পাশে অনেক ঝোপঝাড় ছিল। আমি যাচ্ছি, আমার মোবাইলের হেডফোনটা কানে দিয়ে গান শুনতে শুনতে যাচ্ছি। তো আমি অনেক দূর যাওয়ার পর দেখতেছি যে একটা লোক, অনেক দূর থেকে দেখতেছি একটা লোক আমার দিকে মুভ করতেছে, আমার দিকে আসতেছে। তো রাস্তায় আমি তো স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছি, আমি তেমন ভয় পেতাম না। তো অনেক দূর মানে কাছাকাছি হওয়ার পর আমি যেটা দেখতেছি যে আমার দুলাভাই আমাকে হঠাৎ করে প্রশ্ন করতেছে যে কোথায় গেছিল। তো তখন আমি বললাম যে দুলাভাই আমি তো বাজারের দিকে গেছিলাম হাঁটতে হাঁটতে। তো বলতেছে আমিও তো বাজারে যাচ্ছি, আমার একটু কাজ আছে, তো চলো আমার সাথে, একসাথে বাসায় চলে যাব। তো আমি বললাম যে না আপনি যান, আমি বাসায় যেতে পারবো, সমস্যা নেই। তো এটা বলে আমি আবার বাসার দিকে রওনা দিলাম। তো যাচ্ছি, রাস্তায় তেমন লোকজন নাই, সাইকেলে চড়ে 1-2 লোক যাচ্ছে আসতেছে। তো আমি যাচ্ছি। তো অনেক দূর যাওয়ার পর আমি দূর থেকে দেখতেছি যে আবার আরেকটা মানুষ আমার দিকে মুভ করতেছে। তো আমিও স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছি।
তো অনেকটা কাছাকাছি যখন হয়েছি, তো আমি ফলো করতেছি যে আমার দুলাভাই যেই শার্ট লুঙ্গি পরা ছিল, সে একই ক্যাটাগরির শার্ট লুঙ্গি পরা একটা মানুষ আমার দিকে মুভ করতেছে। তো তখন আমি যে মানে কি অবস্থা যে আমার হয়েছিল সেটা আমি বুঝাইতে পারবো না। মানে আমার ভয়ে হাত পা কাঁপতেছিল, একেবারেই কাঁপতেছিল। তো যখন লোকটা আমার কাছাকাছি হচ্ছে, মানে যতটা কাছাকাছি হচ্ছে আমার ভয় ততই বাড়তেছে। আমি আসলে বুঝতে পারতেছিলাম না যে তখন আমি কি করব। যখন একেবারে আমার কাছাকাছি হয়েছে, তখন আমি দেখতেছি যে সেম ক্যাটাগরির, মানে আমার দুলাভাইয়ের মতো একই রকম একটা মানুষ। তখন আমি আসলে মানে একদম স্তব্ধ হয়ে মানে দাঁড়াইছিলাম। আমি আসলে তখন কি করব বুঝে উঠতে পারতেছিলাম না। তো না মানে হঠাৎ করে লোকটা আমাকে প্রশ্ন করে উঠলো, যে একই প্রশ্ন, যে কোথায় গেছিলা। তো আমি চুপ করে আছি, একেবারে চুপ করে আছি। সে আমাকে 2-3 বার প্রশ্নটা করার পর আমি তাকে উত্তর দিলাম যে আমি বাজারের দিকে গেছিলাম। তো আমাকে সে একই কথা বললো যে আমি তো বাজারে যাচ্ছি, আমার একটু কাজ আছে, তুমি কি যাবা আমার সঙ্গে, চলো একসাথে বাসায় চলে যাবো। তো আমি শুধু তাকে বললাম যে না, আমি যেতে পারবো। এইটা বলে আমি আবার সামনের দিকে মানে রওনা দিলাম। তো আমি তখন পারতেছিলাম না, দৌড়াইতেছিলাম। যে মানে আমার যে কি সিচুয়েশন ছিল আমি সেটা বুঝতেছিলাম না। আর আমি মনে মনে অনেক দোয়া টোয়া পড়তেছিলাম, আল্লাহকে ডাকতেছিলাম। তো এর মাঝে হঠাৎ 2-1 জন মানুষ সাইকেলে যাচ্ছে আসতেছে। তো যখনই আমি মানুষ দেখতেছি তখন আমি একটু একটু সাহস পাচ্ছি, কিন্তু কাউকে ডাকার সাহস আমি পাচ্ছি না। আর ওই মুহূর্তে আমার মাথায় এইটা ছিল না যে আমি আমার দুলাভাইকে ফোন দিই। আর আমি হাঁটতেছিলাম আর ভাবতেছিলাম যে এইটা আসলে কি, আমি কি যেটা দেখলাম সেটা ভুল, না কি আমি কি আমার দুলাভাইকে সত্যি সত্যি 2বার দেখলাম না 1বার দেখলাম। তো আমি এই কনফিউশনের মধ্যে হাঁটতেছি আর দোয়া পড়তেছি। তো যখন বাসার কাছাকাছি চলে গেলাম, তো তখন আবার দূর থেকে আমি ফলো করতেছি যে একটা মানুষ আমার দিকে আসতেছে। কিন্তু আমি তখন তাকে দেখে মানে আমি স্পিডটা কমাই দিয়ে হাঁটার, একটু আস্তে আস্তে হাঁটি। তো যখন মানে আমি দেখি যে ওই লোকটা শুধু আমার দিকে আসতেছে, কিন্তু আমার কাছাকাছি হইতেছে না। তো অনেকটা দূর যাওয়ার পর আস্তে আস্তে সে আমার কাছাকাছি হইতেছে। তো যখন একেবারেই কাছাকাছি হইলো, তো যেটা আমি রাসেল ভাই দেখলাম যে আহ একই ক্যাটাগরির আরেকটা মানুষ ওইরকম শার্ট লুঙ্গি পরা আমার দিকে একেবারে আমার কাছে সে একেবারে আমার কাছাকাছি হয়ে গেলে, তো তখন তো আমার একেবারে অবস্থা বাকরুদ্ধ। আমি কিছুই বলতে পারতেছিলাম না, আমি দাঁড়ায় থাকবো না পড়ে যাবো আমি ঠিক বুঝতে পারতেছিলাম না। তো সে আমাকে আমার কাছে এসে আমাকে বলতেছে যে এত রাত হয়ে গেছে, তুমি কোথায় গেছিলে, এখনো বাসায় যাও নাই, সবাই তোমার জন্য বাসায় চিন্তা করতেছে। তখন আমি কিছুই বলতেছি না, আমি খুবই ভয় পাচ্ছিলাম, আমি কি করব বুঝে উঠতে পারতেছিলাম না। তো সে অনেক কথা বলতেছিল এরকম যে কোথায় গেছিলা। তো তখন আমি তাকে উত্তর দিলাম আমি তো বাজারে গেছিলাম। তো সে বললো যে এত রাত হয়ে গেছে, বাজারে গেছো একা একা, তুমি এই রাস্তা দিয়ে আসতেছো, তুমি জানো এই রাস্তাটা কত খারাপ। তো তার কথা আমি একটু একটু সাহস পাচ্ছি, আমি কনফার্ম হচ্ছি যে সে আমার দুলাভাই, এরকম আমি কনফার্ম হচ্ছি, তার কথা আমি একটু একটু সাহস পাচ্ছি। তো আমাকে সে বলতেছে যে তুমি আমাকে ফোন করতে, আমি বাসায় তোমাকে নিয়ে যেতাম, আমি তোমার ফোনে অনেক ট্রাই করতেছি, তোমার ফোন বন্ধ। তো আমি তাকে আর কিছু বললাম না, আমি বললাম যে দুলাভাই আমার তো ফোন বন্ধ না। তো তার সাথে কথা বলতে বলতে আমি বাসার কাছাকাছি চলে গেলাম, একদম বাসার সামনে। তো বাসার সামনে একটা পুকুর আছে। তো সে আমাকে বললো যে আমি হাত মুখ ধুয়ে পুকুর থেকে আসতেছি, তুমি ঘরে যাও। তো আমার চিন্তা হচ্ছে আমি কতক্ষণে ঘরে যাব। তো আমি ঘরের কাছাকাছি গেলাম, ঘরে গেলাম, যে আমি দরজা নক করতেছি। নক করার পর আমার আপু দরজা খোলে। তারপর আমি আপুকে শুধু বললাম যে আপু আমি ভয় পাইছি। তো আমার আপু জিজ্ঞেস করতেছিল যে কি হয়েছে। তো আমি ঘরে ঢুকলাম, কিছু না বলি ঘরে ঢুকলাম। ঢুকে আমি যেটা শুনতেছিলাম ভাইয়া, যে আমি পাশের রুমে শুনতেছিলাম যে আমার দুলাভাইয়ের কথা। তো আমি এইটা শুনে তাড়াতাড়ি দৌড়ে আমি পাশের রুমে যাই, যে দেখি যে আমার দুলাভাই বসে বসে মোবাইল টিপতেছে, আমাকে বলতেছে যে কোথায় গেছিলা। তো এটা বলার পর আমি জানি না আমার কি হয়েছিল, আমার ভিতরে এমন একটা কিছু হয়েছিল যে আমি সাথে সাথে সেন্সলেস হয়ে যাই। তো যখন আমার সেন্স আসে তখন আমি দেখি যে সবাই আমার সামনে বসে আছে। তো তখন আমি বিশ্বাস করতে পারতেছিলাম না যে এরা আমার সবাই যে আমার সামনে বসে আছে, এটা কি আমার আপু দুলাভাই, এরকম বিশ্বাস করতে পারতেছিলাম না। তো যেটা হয় যে তার পরের দিন সকালবেলা আমার আপুর শ্বশুর একটু ধার্মিক টাইপের লোক, তার কাছে আমি এটা শেয়ার করি। তো সে আমাকে একটা তাবিজ দেয়, আর তার পরের দিন আমি ওইখান থেকে চলে আসি ভাই। অনেক ধন্যবাদ আপনাকে। আমি বুঝতেই পারছি যে আজকে আমি দেখতে পাচ্ছি সুমি আমাদের এসএমএস করেছেন মিম, এবং তিনি এই ঘটনাটার অনেক বেশি প্রশংসা করেছেন। আমাদেরকে জাসেদ এসএমএস করেছেন, শাহিন আমাদের এসএমএস করেছেন এমডি হাদি ফ্রম গাজীপুর, এছাড়াও আমাদেরকে গরম ভূত এসএমএস করেছেন সাভার থেকে, তুষার আমাদের রংপুর থেকে এসএমএস করেছেন, 2 ফ্রেন্ড মিলে লাইট অফ করে তারা ভূত এফএম শুনছেন। আমি ফেসবুক